আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা সাইকেল 3-তেই আছি। আমরা শারীরতত্ত্ব চ্যাপ্টারটা শেষ করব, দেন আমরা সাইকেল 4 এর ক্লাস শুরু করব। যেন আমরা ওই কয়েকদিন আগে তো তোমরা সাইকেল 3-তে ভর্তি হইছো, তো ভর্তির জন্য তো একটু সময় দিতে হবে সাইকেল 4-এ। সো তোমরা ওইটাতে এর পরের চ্যাপ্টার কিন্তু ওইটাতে যাবা। এই ঘোষণাটা কিন্তু আমি আগে দিয়ে রাখলাম, হ্যাঁ? তো তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবা। এই চ্যাপ্টার খুবই ফানি, খুবই মজার একটা চ্যাপ্টার, এবং তুমি যদি বুঝতে পারো তোমার খুব মজা লাগবে এই চ্যাপ্টারটা। শুরু করি আমরা, ওকে? তাহলে প্রথম কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক স্টেফান হেলস। এবার আমরা চলে আসি এই জায়গায়, লবণ পরিশোষণের এই জায়গাতে কি কি আমাদের জানতে হবে, কিভাবে জানতে হবে, আমি সবগুলো বলতেছি। প্রথমে আমি ইনফরমেশনগুলো আগে দেখিয়ে নিই। সেটা হলো উদ্ভিদ 17টা উপাদান গ্রহণ করতে হয় উদ্ভিদকে, কখনো বৃদ্ধির জন্য, কখনো ফুল ফল পাতার জন্য, কখনো আবার প্রতিরক্ষার জন্য উদ্ভিদকে 17টা উপাদান নেয়। তাহলে বলো তো এগুলো উদ্ভিদের জন্য ইসেনশিয়াল না? লাগবেই না? তাহলে 17টা হচ্ছে উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান। 17টা, কিছু বেশি লাগে কিছু কম লাগে। যেগুলো বেশি লাগে সেগুলোর নাম হচ্ছে ম্যাক্রোমৌল, যেগুলো কম লাগে সেগুলোর নাম হচ্ছে মাইক্রোমৌল। কনসেপ্ট ডান? আচ্ছা, আমরা একটু নিচে যাই। লবণ পরিশোষণ অঙ্গ, আমরা এখন এই জিনিসটা দেখি, ঠিক আছে? দেখো, একটা উদ্ভিদ কয়েকটা জিনিস নিয়ে কাজ করে। একটা হলো তার লবণ লাগে, হ্যাঁ, বিভিন্ন পারপাসে বিভিন্ন ধরনের আয়ন লাগে। তার আর কি লাগে? পানি লাগে। তারপর কি করে সে? কার্বন ডাইঅক্সাইড নিয়ে এবং এই যে পানি আছে, পানি নিয়ে সে সালোক সংশ্লেষণ করে, তাই না? সালোক সংশ্লেষণ করে, সালোক সংশ্লেষণ করে। এরপর কি? সালোক সংশ্লেষণে যে খাদ্যটা উৎপন্ন হলো, দ্যাট ইজ কল গ্লুকোজ। সেই গ্লুকোজ থেকে সে শক্তি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? এটিপি। এটার নাম আমরা বলি শ্বসন। তাহলে বলো তো এই চ্যাপ্টারে আমরা আসলে কয়টা জিনিস পড়বো? একটা হলো উদ্ভিদের লবণ যে শোষণ করতেছে এটা পড়বো, উদ্ভিদ পানি নিচ্ছে, পানি বের করছে, দ্যাট ইজ কল প্রস্বেদন। তাহলে লবণ পরিশোষণ পড়বো, প্রস্বেদন পড়বো, তারপর আমরা পড়বো সালোক সংশ্লেষণ, এবং সবার শেষে আমরা পড়বো শ্বসন। তাহলে এই চ্যাপ্টারের রোড ম্যাপ কিন্তু ঠিক এইভাবে আগাবে, ঠিক আছে? পুরো চ্যাপ্টারের রোড ম্যাপ। তাহলে আজকে আমরা কোন টপিক পড়তেছি বলো? উদ্ভিদের যে আয়নগুলো লাগতেছে সেই আয়নগুলো কি ভাবে সে নিয়ে আসে, উদ্ভিদ কোন অংশের মাধ্যমে নিয়ে আসে, কোন কোন আয়ন নিয়ে আসে, এগুলো সম্পর্কে আমরা আজকে ডিটেল পড়বো। সো ফার্স্ট, লবণ পরিশোষণ অঙ্গ। বলতো উদ্ভিদের লবণ পরিশোষণ অঙ্গ যদি আমরা চিন্তা করি, তাহলে এটা উদ্ভিদ মাটির নিচে যে পোরশন রয়েছে, এই যে দেখো এটা, বলতো এটাকে আমরা কি মূল বলি না? এটার নাম কি বলতো? রুট। রুট থেকে আবার এইরকম কিছু বের হয়, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে মূল রোম। তাহলে মাটির নিচে উদ্ভিদের কয়টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে? একটা হলো মূল, মনে রাখতে হবে যেটা মূল, আর মূল থেকে চুলের মতো যেগুলো বের হয়েছে এগুলো হচ্ছে মূল লোম। দুইটা জিনিস মনে রাখো। তাহলে উদ্ভিদ অ্যাকচুয়ালি মাটির নিচ থেকে কি নেয়? তার টার্গেট কি বলতো? এক, পানি, আর একটা টার্গেট কি? লবণ, তাই না? ওকে, বলো তো বেটার কোনটা? পানি শোষণ করাটা খুব সহজ নাকি লবণ শোষণ করাটা সহজ? দেখি পারো কিনা। কোনটা সহজ তোমরা আগে সেটা চিন্তা করো। পানি শোষণ করা নাকি লবণ? পানি শোষণ করা সহজ, রাইট? লবণ শোষণ করা কঠিন। তো তোমরা এবার আমাকে বলো তো, আমি তোমাদের দুইটা পজিশন দিচ্ছি। একটা হলো এই যে এই জায়গায় পানি এবং লবণ দুইটা আমি শোষণের জন্য তোমাকে দিলাম, যে দুইটাই শোষণ এই জায়গাটা করতে পারে, দ্যাট ইজ কল মূল লোম। আরেকটা হলো এই যে মূল, মূল, এটা হচ্ছে পানি এবং লবণ। বলো তো উদ্ভিদ কোনটা করবে? বলো তো। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। বলো উদ্ভিদ এ এবং বি এর মধ্যে কোনটা দিয়ে কোনটা শোষণ করবে? এনি আইডিয়া? কি? কেউ লিখতেছো পানি, আবার লিখতেছো বি বি বি, আমি কিছু বুঝতেছি না। মূল করবে পানি এবং লবণ। আরে না,
কি বলো তোমরা? দেখো, পানি শোষণ যেহেতু সহজ, তাহলে বেটার হলো সে এইটাতে পানি শোষণ করবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো, বলো পানি কিভাবে শোষণ হয়? মূল রোমের মাধ্যমে। লবণ যেহেতু শোষণ করা বেশ কঠিন, তাহলে বেটার কি এখানে শোষণ করা বেটার না? আমি এই পাশ থেকে সরাসরি মূলে নিয়ে আসবো, তাহলে এই জায়গায় লবণ শোষণ হবে। তাহলে এই জিনিসটা সবার আগে মনে রাখতে হবে তোমাদের। পানি পানি শোষণ করা যেহেতু সহজ, তাহলে এটা মূল লোমের দায়িত্ব। কার দায়িত্ব? মূল লোম। আর লবণ শোষণ করা যেহেতু কঠিন, এটা সরাসরি মূল নিজে শোষণ করবে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, এই যে বলো তো, এই জায়গায় কি মাটির দানা থাকে না এগুলোর ফাঁকে ফাঁকে? মাটির দানা না এগুলা? তো মূল লোমটা মাটির দানার ফাঁকে ফাঁকে চলে গেছে মহিব, এটা মূল লোম মাটির দানার ফাঁকে ফাঁকে চলে গেছে। তাহলে বলো তো, এইটা মূলের এই যে মূল লোম যেটা, এটা কি একটা নলের মতো কাজ করতেছে না? গভীরে গিয়ে পানি টেনে নিয়ে আসতেছে না? তাহলে এই যে পানি যেটা নিয়ে আসতেছে, এই পানিটার নাম হচ্ছে কৈশিক পানি। কৈশিক পানি, কারণ মূল লোমটা হচ্ছে কেশের মতো সরু, এবং সে কৈশিক নল পদ্ধতিতেই পানি নিয়ে আসে। তো যাই হোক না কেন, তোমরা শুধু এটা মনে রাখো, মূল রোম কি শোষণ করে? কৈশিক পানি শোষণ করে, ঠিক আছে? কৈশিক পানি শোষণ করে, আর মূলের মাধ্যমে কি হয়? লবণ। এখন আমি তোমাদের বলি, বলো তো এটা পানি, এগুলো কি মুহেব? পানি। এটা হলো মাটি, এটা কি? এই জায়গাটা হলো মাটি, আর এই জায়গাটা কি? পানি। তো আমি একটা জলজ উদ্ভিদের কথা বলি, এই যে এই জলজটা, বলো তো এই জলজটা কি ভাসমান জলজ নাকি নিমজ্জিত জলজ? বলো তো, এই জলজ উদ্ভিদটার নাম কি? ভাসমান জলজ নাকি নিমজ্জিত জলজ? দিস ইজ নিমজ্জিত জলজ। আবার বলো, মূলহীন জলজ নাকি মূল ছাড়া জলজ? মূলহীন নাকি মূল ছাড়া? মূলহীন জলজ। তো তুমি বলো তো, এর যদি মূল না থাকে, পানির নিচে যদি নিমজ্জিত থাকে, তাহলে কি হবে? এ শোষণ করবে কিভাবে? এর তো মূলও রইল না, মূল লোমও রইল না, তাই না মহিম? এর মূলও নাই, মূল লোমও নাই, তাহলে পুরা শরীর দিয়েই সে শোষণ করতে পারবে। তাহলে বলো তো, নিমজ্জিত জলজ উদ্ভিদ লবণ পানি কিভাবে শোষণ করে? পুরো শরীর দিয়ে শোষণ করে, পুরা শরীর দিয়ে শোষণ করে। বইতে চলে আসো, দেখো এই কথাটা বলা আছে, দেখো মূলের অগ্রভাগের কোষ, একটু পরে আসি আমরা। দেখো, উদ্ভিদ মূলের মাধ্যমে লবণ শোষণ করে, দেখছো? মূলের মাধ্যমে লবণ শোষণ করে। আর যারা নিমজ্জিত জলজ, তাদের পুরো অঙ্গটা লবণ পরিশোষণের সাথে জড়িত। এখন বলো, এই যে এখানে একটা কথা আছে মূল লোম যেটা, তাহলে মূল লোম দেখি পানি শোষণ হয় না? তোমরা বলো তো, পানি যদি আমি শোষণ করি, পানির সাথে কি এক্সট্রা একটু লবণও পেতে পারি না? পানির সাথে এক্সট্রা একটু লবণ পাইতে পারি কিনা মহিম? এই যে দেখো, এখানে সে মূল লোমের মাধ্যমে পানি শোষণ করতেছে, তাহলে পানির সাথে কি কিছু লবণ আসতেই পারে, কিছু লবণ আসতেই পারে। আচ্ছা, এখন আমি তোমাদের বলি, আচ্ছা বলো তো তোমরা, মূলের এই জায়গার কোষগুলো কি স্থায়ী কোষ না? এগুলো কি স্থায়ী কোষ না মহিম? এই কোষগুলোর কোষ প্রাচীর অনেক পুরু না? তাহলে এগুলোতে কি লবণ শোষণ করা কঠিন না? তাহলে এই জায়গার যে কোষগুলো আছে, এগুলো কি নবগঠিত কোষ না? নবগঠিত মানে নতুন তৈরি হওয়া, নবগঠিত এই কোষগুলো বাচ্চা কোষ, এই জন্য আমরা বলি এটাকে কোষ বিভাজন অঞ্চল। তাহলে বলো, এই কোষগুলোকে আমরা বলতে পারি না যে এগুলো হচ্ছে মূলের অগ্রভাগের নবগঠিত কোষ বিভাজন অঞ্চল যেটা আছে, এইটা দিয়ে বরং এই যে লবণটা শোষণ করা বেশ সহজ না? লবণ শোষণ করা বেশ সহজ কিনা? আর এদিক দিয়ে শোষণ করা একটু টাফ, কারণ এগুলো কি? কারণ এগুলো হচ্ছে স্থায়ী কোষ। সো ওইটাই কিন্তু এই যে এই জায়গায় বলছে যে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল যেখানে আছে, সেই কোষ বিভাজন অঞ্চলের কোষগুলো লবণ পরিশোষণ করে। প্রিয় স্টুডেন্ট, এই জায়গাটা শেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল এই জায়গাটা। এবার চলে আসি আমরা এইটা। বলতো, সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দিই, সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নে ভাগ হয়ে যায় না? সরি, ক্লোরাইড আয়নে ভাগ হয়ে যায় না? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। তাহলে মাটিতেও তো পানি আছে, তাহলে মাটিতে লবণগুলো কি অবস্থায় থাকে? আয়নিত অবস্থায় থাকে না?
আয়নিত অবস্থা থাকে কি না, রাইট? তাহলে আমরা মাটিতে যে কোনো লবণের কথা যদি চিন্তা করি আয়নিত অবস্থা থাকে। পজিটিভগুলোকে তো আমরা জানি ক্যাটায়ন বলে, ক্রোশযুক্ত আয়ন ক্যাটায়ন, তাহলে নেগেটিভগুলোকে বলা হয় অ্যানায়ন, ঠিক না? সো ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়ন আকারে উদ্ভিদ শোষণ করে। এখন প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ কিছু আয়ন আছে দ্রুত শোষণ করে মহিম, বুঝছ? লবণ আয়ন অবস্থায় শোষণ, তাহলে বলো তো যেগুলো পজিটিভ এগুলো তো ক্যাটায়ন এবং নেগেটিভ এই ধরনের আয়ন শোষণ করতেছে, তাই না মহিম? তাহলে এবার বলো তো উদ্ভিদ যদি সোডিয়াম শোষণ করতে চায় সোডিয়াম আকারে আসবে নাকি সোডিয়াম আয়ন আকারে আসবে? সোডিয়াম আয়ন আকারে। এই যে দেখো ক্যাটায়ন শোষণ করলো, এই যে দেখো অ্যানায়ন শোষণ করলো। তাহলে প্রশ্ন হলো অনেক ধরনের আয়ন তো আছে, তাহলে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে স্লো শোষণ হয় কোনটা? এটা কিন্তু আমাদের জানতে হবে, পরীক্ষায় আসবে। দ্রুত শোষণ, আর একটা হলো মন্থর গতিতে শোষণ, ঠিক আছে মহিম? দ্রুত শোষণ যেটা সেটাকে আমরা এইভাবে মনে রাখবো কানা, মনে রাখবা কানা এরা হচ্ছে দ্রুত শোষিত হয়, আর কাঁসা স্লো শোষণ হয়, ঠিক আছে? তো কানা মানে কি? কা মানে পটাশিয়াম আয়ন, না মানে হচ্ছে NO3- নাইট্রেট আয়ন, ঠিক আছে? কাঁসা, কাতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন এবং সালফেট আয়ন। তোমরা কি পারবা এটা? এটা কিন্তু মেডিকেল এডমিশনে আসছিল, যেটা মেডিকেল এডমিশনে এই প্রশ্নটা আসছিল এবং খুব আসে এটা। একজন জিজ্ঞেস করছে আয়ন আকারে কেন, আয়ন আকারে কেন? তাহলে এটা একটা প্রশ্ন, আয়ন আকারে কেন, তাই না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তো অন্তত জানো মাটিতে পানি থাকে, দেখো মহিম, মাটিতে পানি থাকে, পানিতে যে লবণ থাকবে সেগুলো কি এরকম অবস্থা থাকবে নাকি ভাঙা অবস্থা থাকবে? আয়ন অবস্থায়, আয়নিত অবস্থা থাকবে, মাটিতে দ্রবীভূত অবস্থায় থাকবে। তাহলে তুমি কি সোডিয়াম ক্লোরাইড পাবা নাকি সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পাবা? হ্যাঁ মুহিব, রাইট? তাহলে মাটির ভেতরে যদি আয়নিত অবস্থায় থাকে তাহলে তো আয়নিত অবস্থায় গ্রহণ করতে হবে, কোনো উপায় নাই। এবার আরেকটা কথা, তোমরা আমাকে বলো তো আয়ন মানে কি চার্জ না? আয়ন মানে তো চার্জ। তো উদ্ভিদের একটা কোষ চাইলেই কি একটা চার্জ ভেতরে ঢোকায়ে চার্জের পরিমাণ বাড়াইতে পারে? কোষগুলোর মধ্যেও কিন্তু চার্জ থাকে, তোমরা কি জানো এটা? এই যে আমি কথা বলতেছি, আমি আমার হাতটায় যে বামে আছে, আমি আমার হাতটাকে যে নাড়াইতেছি, তাহলে কি এটা একটা ইলেকট্রিক্যাল চার্জের মাধ্যমে কারেন্ট গেল না, রাইট? তাহলে চার্জের ব্যাপার স্যাপার জড়িত না আমার সব কর্মকাণ্ডের সাথে? তাহলে তোমরা বলো তো উদ্ভিদেও তো সেম, যে শরীরের ভেতরে অনেক পানি, পানিতে লবণগুলো আয়নিত অবস্থায় আমাদের শরীরেও থাকে, উদ্ভিদের শরীরেও থাকে, মাটিতেও থাকে, সব জায়গায় আয়নিত অবস্থা থাকে। এখন প্রশ্ন হলো উদ্ভিদের একটা কোষের মধ্যে তুমি যদি একটা আয়ন প্রবেশ করাও, উদ্ভিদ কি ওই আয়নটা বাড়লো না উদ্ভিদের দেহের মধ্যে? তাহলে একটা আয়ন বের করে দিতে হবে না? তাহলে বলো তো উদ্ভিদ যদি কোনো আয়ন নেয় তাহলে একটা আয়ন বের করে দেয়। এবার বলো তো একটা যদি পজিটিভ আয়ন নেয় উদ্ভিদের একটা কোষ কোন ধরনের আয়ন বের করে দিবে? পারো কিনা দেখি। একটা যদি পজিটিভ আয়ন নেয় উদ্ভিদ কোনটা বের করে দিবে? দেখো এ আসো এখানে, বলো। উদ্ভিদের এখানে একটা পজিটিভ আয়ন একটা আছে, নেগেটিভ আয়ন আছে, আর একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আয়ন আছে। তোমরা বলো তো উদ্ভিদের দেহের মধ্যে কি চার্জ কি একটা সাম্যাবস্থায় আছে না? তুমি যদি এই আয়নটাকে বের করে বাইরে দাও, পজিটিভটা বাইরে দিলা, তাহলে এবার বলো তো উদ্ভিদের দেহের মধ্যে কোন আয়নটা কমলো? কোনটা কমলো মহিম? পজিটিভ কমলো না? তাহলে উদ্ভিদ যদি চায় তাহলে কি আয়ন তাকে আবার নিতে হবে? পজিটিভ আয়নও নিতে হবে না? তাহলে আয়নের বিনিময় সব সময় দেখবা সেম আয়নের সাথে হবে।
তাই তো? পজিটিভ নিবা, তুমি একটা চিন্তা করো, উদ্ভিদ যদি কোনো কারণে নেগেটিভ আয়নটা ভেতরে নেয়, তাহলে বলো তো এবার নেগেটিভ কয়টা হলো? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা নেগেটিভ হলো, একটা পজিটিভ হলো। তাহলে তোমরা আমাকে বলো, নেগেটিভ আয়নের পরিমাণ তো বাড়লোই, বহু বাড়লো না? তাহলে পজিটিভের বিনিময়ে কি নিতে হবে? পজিটিভই নিতে হবে। নেগেটিভের বিনিময়ে নেগেটিভই নিতে হবে। তাহলে বিনিময় সবসময় সেম ধরনের আয়নের সাথে হয়, ঠিক কি না? আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি আমার একটা চড় দিলা, হইলো? তোমাকে আমি 100 টাকা দিব, তুমি আমাকে 100 টাকারই একটা প্রোডাক্ট দিবা। নাকি 100 টাকা দিলে তুমি 2 টাকার একটা প্রোডাক্ট আমার দিবা? সমান সমান বিনিময় হতে হবে, সেম সেম বিনিময় হতে হবে, রাইট? তাহলে প্রিয় স্টুডেন্ট, পজিটিভের বিনিময় সবসময় পজিটিভই বিনিময় হবে, ঠিক আছে মহিম? আচ্ছা, সো আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু পড়ে ফেলছি, এই যে দ্রুত গতিতে কোনটা শোষণ হয়? কানা। মন্থর গতিতে কোনটা শোষণ হয়? কাঁসা। তাহলে আমাদের পড়া শেষ, ইম্পর্টেন্ট টপিকটা শেষ। এখন আমরা চলে আসি লবণ পরিশোষণ কি। এটা প্রশ্ন আসতে পারে, লবণ পরিশোষণ কি, ফর দা সিকিউ। এটার উত্তর কি? উদ্ভিদের বৃদ্ধি এবং শারীরিক যে বিকাশ আছে উদ্ভিদের, এর জন্য মাটি থেকে তারা আয়ন নেয়, দ্যাট ইজ কল লবণ পরিশোষণ। সিম্পল। উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ দুইটা মনে রাখবা, ব বৃদ্ধি বিকাশের জন্য মাটি থেকে যে আয়ন নেয়, দ্যাট ইজ কল পরিশোষণ। ঠিক আছে মুহিব? এবার চলে আসি উদ্ভিদ যে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের যেগুলো নিচ্ছে মুহিব, এগুলোকে আমরা ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌল নামে ডাকি, ঠিক না? তাহলে ম্যাক্রোমৌল মাইক্রোমৌলতে যাওয়ার আগে আমি কিন্তু তোমাদের একটা এক্সট্রা টপিক দেখাবো এখানে, একটা এক্সট্রা টপিক দেখাবো, সেটা হলো উপকারী মৌল কি জিনিস। পরীক্ষায় আসবে উপকারী মৌল কি। যে কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন, মাঝে মাঝে হয় না? যেমন আমি যখন দেশের বাইরে যাই, 2 দিন 3 দিন কোনো মতে টিকে থাকি অন্য অন্য খাবার খেয়ে। যেমন আমি যখন সিঙ্গাপুরে গেলাম, আমি সবসময় কিন্তু দেশের বাইরে গেলে চাইনিজ ফুডটা পছন্দ করি, কারণ চাইনিজ ফুডটা কিন্তু খুব দারুণ একটা ফুড এবং পৃথিবীতে সবচেয়ে বেশি চলে চাইনিজ ফুড। থাইল্যান্ডে যখন গেলাম, থাইল্যান্ডে কিন্তু চাইনিজ ফুড খাচ্ছি। এর কারণ হচ্ছে চাইনিজের ফুড হ্যাবিটটা আমাদের কাছাকাছি। চাইনিজ ফুডে মশলা কম, বুঝতে পারছো? এবং চাইনিজ ফুডের মধ্যে রাইসও আছে। কিন্তু 3 দিন পর আমার মনে হয়, আহারে একটু ধোয়া ওটা গরম ভাত যদি পাইতাম, একটা ডিম ভাজি পাইতাম, একটু আলু ভর্তা, একটু ঘি পাইতাম, কি একটা অবস্থা হয়ে যায়, বুঝছো মহিম? তো তোমরা এবার আমাকে বলো তো, আমরা টার্গেট করছি কোনটাকে? চিকেনটাকে? না, টার্গেট করছি ভাতটাকে। তো মাঝে মাঝে আমাদের এইরকম ফিল হয় যে আমার জন্য যে খাবারই রাখো না কেন ভাতটা রাখবা, তাহলে আমার জন্য বেস্ট কোনটা? আমার তো সবই লাগতেছে, লাগতেছে না? লবণ, মরিচ, পেঁয়াজ, হলুদ, এলাচ সবই লাগতেছে, কিন্তু একটা জিনিস বেশি লাগতেছে, সেটা হচ্ছে ভাত। তো মাঝে মাঝে কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে একটা জিনিস বেশি বেশি লাগে, ওইটাকে বলা হয় উপকারী মৌল। কি বলা হয়? উপকারী মৌল। আমি কয়েকটা জিনিস বলি, যেমন তোমরা বলো তো আয়োডিন কোথায় পাওয়া যায়? সমুদ্রে না? সমুদ্রে পাওয়া যায় না? তাহলে সমুদ্র থেকে যদি কোনো শৈবাল নিয়ে আসো, শ্যাওলা নিয়ে আসো, সমুদ্রে যে শ্যাওলাগুলো জন্মায়, সেই শ্যাওলাগুলোর মধ্যে কি অনেক আয়োডিন নাই? আয়োডিন যদি না থাকলেও তাহলে তুমি সমুদ্রে পাইলা কিভাবে আয়োডিন? তাহলে বলো তো সামুদ্রিক শ্যাওলার জন্য উপকারী মৌল কোনটি? আয়োডিন। তো তোমার কাছে প্রশ্ন হলো, আয়োডিনটা তার লাগে কেন? আম গাছে কেন আয়োডিন নেই? তাহলে এগুলোর পেছনে কারণ আছে। সমুদ্রের যে শ্যাওলাটা আছে, সমুদ্রের স্ট্রেসড পরিবেশ, খারাপ পরিবেশে টিকে থাকতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি চায়, ওই শ্যাওলারও তো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তার আয়োডিন বেশি লাগে, বুঝছো? এটা তার ইমিউনিটি বৃদ্ধি করে। ঘাসের উপর দিয়ে আমরা হাঁটাহাঁটি করি না মহিম? তাহলে ঘাস ভেঙে যায় না? ঘাসের উপর দিয়ে আমরা ময়লা ফেলি না? তাহলে ঘাসে গায়ে ক্ষত সৃষ্টি হয় না? তাহলে ঘাসের ক্ষত আঘাত থেকে বাঁচার জন্য নিশ্চয়ই ঘাসের জন্য স্পেশাল কিছু মৌল লাগবে। ঘাসের শেষে দন্ত স আছে না? তাহলে ঘাসের সিলিকন লাগে। তাহলে এই সিলিকনের কারণে ঘাস কিন্তু এক্সট্রা কি পায়? স্ট্রেস পরিবেশে বেঁচে থাকতে পারে, পানি ধরে রাখতে পারে, আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারে, বুঝতে পারছো? দিস ইজ কল উপকারী মৌল। তো এইরকম কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে। যেমন তুমি যে ডাল জাতীয় উদ্ভিদগুলোর কথা ভাবো, মটর, সিম জাতীয় উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কিন্তু কোবাল্ট লাগে, ঠিক আছে? C4 উদ্ভিদের কথা, আম জাম গাছের কথা যদি ভাবো, তাদের ক্ষেত্রে সোডিয়াম লাগে।
ঘাসের ক্ষেত্রে সিলিকন লাগে, সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন লাগে। তাহলে আমরা একটু এগুলো মনে রাখার একটু ট্রাই করি। উপকারী মৌল, যেটা একটু বেশি লাগে দ্যাট ইজ কল উপকারী মৌল। ঠিক আছে, ঠিক আছে। কিভাবে মনে রাখবো আমরা? সামুদ্রিক শৈবাল, এটা তো মনে রাখা বেশ সহজ না মুহিব? আয়োডিন, ঠিক আছে। ঘাস, ঘাসের এই যে দন্ত সদে আমরা মনে রাখছি, ঘাস কি? সিলিকন। আরেকটা দেখি আমরা, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, অনেকে জানো না এগুলো কার কথা বলতেছে, তাহলে আমি একটু বলি। নাইট্রোজেন ফিক্সিং লিগিউম মানে হচ্ছে সিম, মটর, এই জাতীয় উদ্ভিদগুলো বোঝায়। ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে স্পেশালি যেটা লাগে সেটা হলো কি ছিল? মলিবডেনাম না নাকি কোবাল্ট? কোবাল্ট ছিল। আমি মনে রাখার ট্রিক দিতেছি তোমাদের। আর একটা বাকি রইল, সেটা হলো C3 উদ্ভিদ। ঠিক আছে মুহিম, C3 উদ্ভিদের ক্ষেত্রে আমাদের স্পেশালি যেটা লাগে সেটা হলো খাইছে C3, সরি C4 উদ্ভিদের ক্ষেত্রে C4, দিস ইজ C4। আমি কি ভুল করলাম কোথাও? কোবাল্ট লেখা আছে, C4 সোডিয়াম। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে। দেখো, সামুদ্রিক শৈবাল এটা ইজি টু রিমেম্বার, ঘাস সিলিকন ইজি টু রিমেম্বার, নাইট্রোজেন ফিক্সিং এটা আমরা এইভাবে মনে রাখবো, না কো। ঠিক আছে, না কো। আর এটা আমরা রাখি সীসা। ওকে, শীতে হচ্ছে C4 আর সাথে হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। তাহলে উপরের দুইটা মনে থাকবে, নিচের দুইটা একটু মনে রাখতে একটু সময় লাগবে। তাহলে আমরা উপকারী মৌল পড়লাম। হোয়াট ইজ উপকারী মৌল মুহিম? কিছু কিছু খনিজ লবণ কোন একটি উদ্ভিদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে লাগে, সেই ধরনের খনিজ লবণকে বলা হয় ওই উদ্ভিদের উপকারী মৌল। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা যেটা দেখব সেটা হলো ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌল। প্রিয় স্টুডেন্ট, দাঁড়াও আমি একটু দেখি। এই যে এই লাইনটা আমি তখন দাগায় দিই নাই, কিন্তু এটা তোমাদের পড়তে হবে। সেটা হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে, এগুলা ছাড়া সব কয়টা মাটি থেকে শোষণ হয়? তাহলে এই তিনটা আছে, এগুলো বায়ুমণ্ডল থেকে শোষণ হয়। এটা মনে রাখবা, বায়ুমণ্ডল। কেমনে মনে রাখবা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এইভাবে মনে রাখবা। এলডিহাইড মূলকের কথা মনে রাখবা। এগুলো উদ্ভিদ পায় কোথা থেকে? বায়ুমণ্ডল থেকে। আর বাকি সবগুলো কোথা যায়? মাটি থেকে। তাই না মুহিব? শেষ। কেন অনেক প্রশ্ন, বুঝছো? এবার চলে আসি আমরা ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌলের নামগুলো আমরা দেখি, দেন আমরা ট্রিক শিখব। দেখো, হাইড্রোজেন কার্বন সহ টোটাল 9টা ম্যাক্রোমৌল। তাহলে বলো তো 17টার মধ্যে এখনো বাকি 8টা রইল না? বাকি কয়টা রইল মুহিব? 8টা।
তাহলে এই যে এখানে কিন্তু রাসায়নিক সংকেতগুলো লেখা আছে। এখন আমি বলি ম্যাক্রোমোলের মধ্যে ধাতু কয়টা অধাতু কয়টা? বলো তো, ধাতু 3টা না? এখানে লিখে রাখো 3। তাহলে এখনো 9টার মধ্যে অধাতু কয়টা? 6টা। একটু লিখে রাখো এগুলা। ওকে, এগুলো একটু বইয়ের মধ্যে লিখে রাখো, পরীক্ষায় যদি কোনো কারণে আসে আমরা যেন পারি। ম্যাক্রোমৌল বা যেগুলো বেশি পরিমাণে লাগে সেই মৌল বা লবণগুলোর মধ্যে 6টা হচ্ছে অধাতু আর বাকি হচ্ছে 3টা ধাতু, না 9টা হয়ে গেল। এবার চলে আসি এই জায়গায়, তুমি কি খেয়াল করছো সবারই কিন্তু গ্রহণীয় রূপে একটা। তুমি যদি পটাশিয়াম চাও, উদ্ভিদ যদি পটাশিয়াম চায়, মাটি থেকে পটাশিয়াম আয়ন সে পায়, পটাশিয়াম আয়ন আকারে পায়। ক্যালসিয়াম চাইলে ক্যালসিয়াম আয়ন আকারে, ম্যাগনেসিয়াম চাইলে ম্যাগনেসিয়াম আয়ন আকারে। বুঝতে পারছো? ফসফরাস চাইলে ফসফেট আয়ন আকারে আসে। এই তো দেখো এই জায়গাটা, ও কিন্তু ফসফরাস চাইলে ফসফেট আয়ন আকারে আসে। আর ও যে সালফার চায় সালফেট আকারে আসে। সালফার চাইলে কি আকারে বই পায়? সালফেট আকারে। আবার দেখো, কিন্তু সে যদি হাইড্রোজেন চায় পানি আকারে আসে। ঠিক আছে, বুঝছো মহিম? সে যদি কার্বন চায় কার্বন ডাইঅক্সাইড আকারে পায়। ঠিক আছে, সে যদি অক্সিজেন চায়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই 3টা জায়গা থেকে সে অক্সিজেন পায়। বাট প্রশ্ন হলো, বলো তো, এই 3টা বলছিল না যে এই 3টা হচ্ছে সে বায়ুমণ্ডল থেকে পায়? মুহিব, এই 3টাই বলছিল আর বায়ুমণ্ডল থেকে পায়। স্যার চোখে দেখতেছি না, বই বের করো, বই বের করো। চোখে দেখতেছো না, বই বের করো। আমার প্রশ্নটা বুঝছো? কিছুক্ষণ আগে বললাম যে এলডিহাইড বা সিএইচও, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এগুলো সে বায়ুমণ্ডল থেকে পায়, বাকি সবগুলো মাটি থেকে পায়। কিন্তু এখানে এসে কিছুটা মিলতেছে। তোমরা একটু দেখো তো, 3টায় আবার সে চাইলে মাটি থেকেও নিতে পারে, একটা বাদে। তাহলে বলো তো, একটা যদি কখনো নাম চায় যে কোনটা কোনোভাবে সে মাটি থেকে পায় না, বাধ্যতামূলক তাকে বায়ুমণ্ডল থেকে নিতে হয়, কোনটা সেটা? কমেন্টে বলো। আরে সাবাস, একটাই শুধু আছে, দেখো, কার্বন ডাই অক্সাইড। যদি সে কার্বন চায় তাকে বায়ুমণ্ডল থেকেই নিতে হবে কার্বন। বুঝছো? তাহলে বলো তো, উদ্ভিদের দেহ মানে কি? কার্বন দিয়ে তৈরি না? মানুষের দেহ মানে কি? কার্বন দিয়ে তৈরি না? তাহলে তোমরা যে কার্বন ডাই অক্সাইডকে এত খারাপ বলো, এই কার্বন ডাই অক্সাইডটা থেকে উদ্ভিদ তৈরি, এই কার্বন ডাই অক্সাইড থেকেই মানুষ তৈরি, এই কার্বন ডাই অক্সাইড থেকে সবকিছু তৈরি। এত খারাপ বলো কেন কার্বন ডাই অক্সাইডকে? মুহিব, কার্বন ডাই অক্সাইড খারাপ না, তাই না? বুঝি নাই, আগে কি ছিল? ওকে, সো এইগুলো মনে রাখতে হবে। দেখো এখানে কিন্তু আয়রন নাই, হ্যাঁ? আমরা আগে এইভাবে পড়তাম, ম্যাক্রোমৌল কয়টা মুহিম? 8টা না? ম্যাক্রোমৌল কয়টা? 8টা। আমরা নিজে এইভাবে পড়তাম, এমজি কে ক্যাফে, এটা আমরা আগে পড়তাম। এটা একটা ক্যাফে বা একটা রেস্টুরেন্টের নাম। এইটা হলো ভালো চপস পাওয়া যায়। চপস মানে হচ্ছে মাংসের আর কি, স্লাইস, ফর নাইস চপস। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, মানে এই ক্যাফেটা হচ্ছে এটার জন্য স্পেশাল। এখন প্রশ্ন হলো, তোমরা কি জানো আয়রনটা এখন তুলে দিছে, এটাকে মাইক্রোমোলে নিয়ে গেছে। আর আলটিমেটলি আয়রন যে খুব বেশি লাগে তা কিন্তু না। আমাদের দেহে, সারা দেহে আয়রনের পরিমাণ খুব বেশি না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো মহেব? তো এখন আমরা যেটা পড়ি সেটা হলো, এই এফটাকে যখন আমরা এখন ট্রিকের মাধ্যমে পড়ি, ছোট করে দিই। তাহলে বলো তো, আর আয়রন কি আলোচনায় থাকলো? আয়রন কিন্তু আর আলোচনায় নাই। তাহলে এখন চলে আসো, এমজিকে ক্যাফে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। ক্যাফে মানে হচ্ছে ক্যালসিয়াম, জিরো। নাইস মানে হচ্ছে নাইট্রোজেন। আর এখানে দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, গন্ধক, এস্তে গন্ধক বা সালফার। টোটাল কয়টা মুহিম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। 9টাই হলো না? 9টা, 17টা ছিল না? তাহলে আমি এখানে 8 লিখে রাখছি কেন?
দেখি বই দেখি আমরা একটু চেক করি, 9টায় তো ছিল, 1 থেকে 9 পর্যন্ত। তো তোমরা ভুল ধরো না কেন? ভুল কেউ ধরছে মুহিব? আচ্ছা বলো তো, ম্যাক্রোমৌলের মধ্যে সবচেয়ে বেশি কোনটা লাগে? পারো কিনা দেখো তো। একটা কোশ্চেন যদি করা হয়, ম্যাক্রোমোলের মধ্যে সবচেয়ে বেশি কোনটা লাগে উদ্ভিদের? খেয়াল করছো? ম্যাক্রোমোলের মধ্যে সবচেয়ে বেশি লাগে হলো এইটা, হাইড্রোজেনটা। এর কারণ আছে বুঝছো, একটা করে কার্বনে 4টা করে হাইড্রোজেন থাকতে পারে, তাই না? ঠিক কিনা? তোমরা বলো তো, একটা মানুষ তো একটা শার্ট প্যান্ট পরে, কিন্তু প্যান্টে তো কয়টা করে পকেট? তাহলে যদি কখনো জিজ্ঞেস করে একটা মানুষের প্যান্ট বেশি লাগে না পকেট বেশি লাগে, উত্তর কি? পকেট বেশি লাগে, তাই না? হয়েছে না? আচ্ছা, এগুলো পড়াইতে পড়াইতে বহু বছর হয়ে গেল, আর পড়াইতে ইচ্ছা করে না। বন্ধুরা, এই জিনিসটা তো বুঝছো না? এই জিনিসটা বুঝছো যে তারে যদি তুমি একটা আয়ন দাও, সে তোমাকে একটা সেম ধরনের আয়ন দিবে। তাহলে উদ্ভিদের সবসময় কি করতে হয়? খনিজ লবণ যদি সে চায়, অ্যাভেইল করতে চায়, তাকে সবসময় কি করতে হবে? কিছু একটা আয়ন দিতে হবে, বিনিময়ে সে একটা আয়ন পাবে। ঠিক আছে? তো আমরা এখন একটু নিচে আসি, এগুলো পড়তে হবে না, এগুলো রিডিং পড়লেই বুঝবা, না বুঝলে তুমি আমার জানাবা, আমি তোমাকে জানাই দেবো। তো খনিজ লবণের কয়েকটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সে নিজে শোষণ করে। তো আমি এটা পুরো স্লাইড থেকে পড়াবো, তোমাকে এই স্ক্রিনে পড়ার দরকার নাই, স্ক্রিনে পড়ার দরকার নাই। তাহলে খনিজ লবণ পরিশোষণ আমি কোথায় পড়াই? খনিজ লবণ পরিশোষণ, ঠিক আছে মুহিব? এই হলো খনিজ লবণ পরিশোষণ। ঠিক আছে? ঠিক আছে মুহিব? আচ্ছা, খনিজ লবণ পরিশোষণের 2টা পদ্ধতি আছে। একটা হলো সক্রিয় পদ্ধতি, আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। যদিও এটার নাম নিষ্ক্রিয় না, এটার নাম অক্রিয়। হ্যাঁ, আরো সহজ করে বলি, সক্রিয় মানে হলো অ্যাক্টিভ প্রসেস, আর নিষ্ক্রিয় না তো, এটার নাম হলো প্যাসিভ প্রসেস। উদ্ভিদ কয় ভাবে নিতে পারে? একটা সক্রিয় প্রক্রিয়া আর একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। তাহলে দেখো তো, কোনো একটা ঘটনা যদি ঘটাইতে তোমার এটিপি দরকার পড়ে, তাহলে আমরা সেটাকে বলতে পারি না যে এই প্রসেসটাতে, এই ঘটনাটাতে শক্তি লাগতেছে। তাহলে ওইটাই সক্রিয় প্রক্রিয়া না? ঠিক কিনা? একটা আম পাড়তে যাও তো, কাঁচা আম যদি পাড়তে যাও, তাহলে তোমাকে কি লাঠি নিয়ে যাইতে হয়, শক্তি প্রয়োগ করতে হয় না কাঁচা আম পাড়তে? পাকা আম পাড়তে গিয়ে এত কষ্ট করতে হয়? পাকা আম তো ঘরের মধ্যে আসে। তাহলে যেটাতে কষ্ট করলা, এটিপি খরচ করলা, শক্তি খরচ করলা, দ্যাট ইজ কল সক্রিয় প্রক্রিয়া। আর উদ্ভিদ যদি লবণ নেওয়ার সময় কোনো শক্তি খরচ না করে, নো এটিপি, তাহলে বলো যে এটা কোন প্রক্রিয়া? নিষ্ক্রিয় প্রক্রিয়া। মানে কি, আমার ঘাটতি হয়েছিল, ওদিক থেকে উড়ে আসছে। বুঝছো তোমরা? আমার ঘাটতি হয়েছিল, ওদিক থেকে উড়ে আসছে। তোমরা বলো তো, একটা উদ্ভিদ যখন এটিপি খরচ করে কোনো একটা ঘটনা ঘটাবে, তাহলে কি তাকে শ্বসনের মাধ্যমে এটিপি উৎপন্ন করতে হবে কিনা? শ্বসনের মাধ্যমে এই এটিপিটা উৎপন্ন করতে হবে কিনা? তাহলে বলো তো, যখন সক্রিয় প্রক্রিয়া চলে তখন শ্বসনটা কি বেড়ে যায় কিনা? আমার কোষগুলো শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করবে, ওই এটিপি দিয়েই তো আমি ঘটনা ঘটাবো। তাহলে আমি যে ঘটনা ঘটাইতে চাই, আমার এটিপি লাগবে, আর এটিপির জন্য আমার শ্বসনটা বেড়ে যাবে। তাহলে বলো তো, এই প্রক্রিয়ায় যেহেতু এটিপি লাগতেছে না, তাহলে শ্বসন কি আগে যা ছিল তাই আছে, শ্বসন স্বাভাবিক থাকে, তাই না? ঠিক কিনা? আচ্ছা বলো তো, কেন কেন হচ্ছে এটিপি লাগতেছে? প্রশ্ন হলো কেন জোরাজুরি করতে হতেছে? তাহলে একটা প্রশ্ন দেখো, তোমার বাড়িতে, ধরো একটা বাসের মধ্যে, বলো তো বাসের মধ্যে যদি ফাঁকা থাকে, ঘাটতি থাকে, তাহলে বাসের মানুষজন দরজা খুলে রাখলে মানুষ ঢুকতে পারবে না, ধাক্কা ধাক্কি করা লাগতেছে। এবার বলো তো, বাসের ভেতরে 40 সিট, কিন্তু বাসের মধ্যে 300 জন মানুষ। 40 সিটের বাসে কতজন মানুষ? 300 জন মানুষ। তাহলে রাস্তা থেকে যদি বাসের মধ্যে কাউরে ঢোকাইতে চাও, টানা হেঁচড়া করে শক্তি প্রয়োগ করতে হয় না? হয় কি না? তাহলে সক্রিয় প্রসেস কোনটা? 300 জন মানুষ নাকি ফাঁকা বাস? মুহেব,
300 জন মানুষ। তাহলে এখন প্রশ্ন হলো, বলো তো, সক্রিয় প্রক্রিয়াতে যে লবণটা উদ্ভিদের মধ্যে প্রবেশ করে সে কি নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যায় নাকি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় বলো তো? এই যে টানা হেঁচড়া যে শক্তি লাগতেছে, কেন লাগতেছে বলো তো? লো থেকে হাই কনসেন্ট্রেশনে যায়। তোমরা একটা জিনিস ভাবো তো, একটা উদ্ভিদের মধ্যে, ছোট্ট একটা উদ্ভিদ, যে পরিমাণ লবণ ওই জায়গার মধ্যে আছে, মাটিতে যে পানি আছে অতটুকু পানির মধ্যে কি ওই পরিমাণ লবণ আছে? সারা পৃথিবীর পানিতে হয়তো বা অনেক লবণ, কিন্তু একটুকু পানিতে কি ওই পরিমাণ লবণ আছে? ঘনত্ব কম না? অনেক আছে, বাট ঘনত্ব তো কম না পানিতে। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে যেটা হয়, লো কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে কে যাচ্ছে? লবণ, তাই না? তাহলে বলো তো, ব্যাপন মানে কি? ফাঁকা বাস না? তাহলে কি, বাস ফাঁকা, রাস্তায় মানুষ বেশি। তাহলে হায়ার কনসেন্ট্রেশন থেকে লবণ লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, এই জন্য শক্তি লাগতেছে না। এবং লাস্ট যেটা, সেটা হলো এটাতে আরো কোনো হেল্প লাগে কিনা মহিম, তুমিই বলো তো। যদি এটা একটা সেল হয়, এটা লবণ কি ইজিলি এখানে প্রবেশ করতে পারতেছে? কোন প্রক্রিয়া? নিষ্ক্রিয় প্রক্রিয়া। দিস ইজ নিষ্ক্রিয় প্রক্রিয়া, ঠিক আছে? ব্যাপন প্রক্রিয়ায়, কারণ বাইরে হায়ার কনসেন্ট্রেশন, ভেতরে লোয়ার কনসেন্ট্রেশন। বাট ভেতরে যদি হায়ার কনসেন্ট্রেশন হয়, তোমরা একটু চিন্তা করো, ভেতরে যদি হায়ার কনসেন্ট্রেশন হয়, এই পাশে যদি কিছু আসতে চায়, তুমি তো শুধু এই জায়গায় এটিপি খরচ করবা না, তুমি যে এখানে শুধু এটিপি খরচ করবে তা না, এখানে কি কেউ একজন থাকবে না যে টেনে ঢোকাবে এই জায়গায়? এটার নাম হচ্ছে বাহক প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন। বুঝছো মহিম? দিস ইজ কল বাহক প্রোটিন অর ক্যারিয়ার প্রোটিন। তাহলে বলো তো, এটাতে বাহক প্রয়োজন আছে কিনা ধাক্কা ধাক্কির সময়? আর এটাতে দরকার নাই। তোমরা এবার বুঝছো যে কেন লবণ নেওয়ার ঘটনাটা দুই ভাগে আমরা ভাগ করি, সক্রিয় এবং নিষ্ক্রিয়? বলো, বুঝছো কিনা? ব্যাপনের এক্সাম্পলটা ধরতে পারি নাই। ব্যাপন মানে তো বোঝো না, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাওয়া, এটা তো বোঝো, স্বতঃস্ফূর্তভাবে যাওয়া, কারো ডাকার দরকার নেই, অটোমেটিকলি চলে যায়, এটা তো বোঝো। তাহলে ব্যাপন অলরেডি বুঝে ফেলছো, না বুঝলেও সমস্যা নেই, একটু পরে শেখাবো। তাহলে এবার আমরা এক কাজ করি, সক্রিয় প্রসেস এবং নিষ্ক্রিয় প্রসেসগুলো পড়া শুরু করি। প্রসেস কটা জানো? 4 3 7টা প্রসেস আমাদের পড়তে হবে। আজকে আমি তোমাদের যেটা করব, আমি কিন্তু এখন ক্লাস কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টা 5-10 মিনিট করে নেবো, বুঝছো? লেন্দি ক্লাস করবো না, মানে আনলিমিটেড টাইমের দিকে তাকাইতে হবে এখন আমাদের। কটা বাজে মহিম এখন? 8টা 8 বাজে, তার মানে 38 মিনিট আমরা ক্লাস নিয়েছি, তাই না? তা যেটা ব্রেক নেবো, ব্রেকটা শুধু মাইনাস হবে, ঠিক আছে? সারাদিন যে পরিমাণ শ্রম তোমরা দাও, আরো কত পড়াই। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি সক্রিয় পরিশোষণ পদ্ধতি আর নিষ্ক্রিয় দুই ধরনের আমরা পরিশোষণ পদ্ধতি এখন দেখবো, দেখো। ঠিক আছে মহিম? সক্রিয় পরিশোষণ পদ্ধতিগুলো আমি এইভাবে মনে রাখি, সারা জীবন মনে রাখবা। তুমি আমার ক্লাস করতেছো, তার মানে তুমি এই জায়গায় খুব ফান পাবা, মজা পাবা, লুকোলে, এভাবে মনে রাখবা। নিষ্ক্রিয় যেগুলা, সেগুলো হচ্ছে বাবার দোয়া, বা বার দো আ। ঠিক আছে, বলো তো, মনে থাকবে? নিষ্ক্রিয় মানে বাবা, আমি এইভাবে বলি যে মায়ের দোয়া খুব স্ট্রং, বাপের দোয়া যদিও এটাও খুবই স্ট্রং, কারণ মা বাবার দোয়া তো ওই যে আসমান জমিনের মাঝখানে কোথাও আটকায় না, তাই না মহিম? মজলুমের দোয়া, বাবা মার দোয়া, আর যেন কার দোয়া? হ্যাঁ, আর একজন আছে, বুঝছো না? আর একজন আছে সফরকারী না কার যেন দোয়া। তোমরা তোমরা জানো নাকি এটা? 3 জনের দোয়া আসমান জমিনের মাঝে কোথাও আটকায় না। সফরকারী না? হ্যাঁ, এই তো হয়েছে। তোমরা ভাবোটা কি আমারে? মুহিব, তুমি শুধু অনেক জানো,
আমরাও জানি মুসাফিরের দোয়া। হ্যাঁ, সাবাস। আসো এদিকে। একজন বলতেছে আমরা আরেফিন শুভর দোয়া। আরেফিন শুভ, ও আচ্ছা, আরেফিন শুভ মুসাফির মুভি। এই এদিকে আসো। সেটা হলো নিষ্ক্রিয় পরিশোষণ পদ্ধতিগুলো আমরা এইভাবে মনে রাখি। বাবার দোয়া, বাতে হচ্ছে ব্যাপন, তাহলে ব্যাপন হচ্ছে একটা লবণ পরিশোষণের পদ্ধতি। পরের যে বা আছে এটার নাম হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ, তাহলে ব্যাপন মতবাদ, ব্যাপক প্রবাহ মতবাদ। এরপর একটা হচ্ছে দোতে হচ্ছে ডোনান সাম্য অবস্থা। কি মুহিম? ডোনান সাম্য অবস্থা, এটা একটা মতবাদ, ডোনান ইকুইলিব্রিয়াম। আর একটা হচ্ছে আতে হচ্ছে আয়ন বিনিময়। আতে কি মুহিম? আয়ন বিনিময় মতবাদ। ঠিক আছে, তো এই চারটা মতবাদ আমাদের পড়তে হবে ফর এমসিকিউজ। আর এখান থেকে বলতো লুতে কি? লুন্ডেগড় মতবাদ, লুন্ডেগার্ড বলে একজন মানুষ আছেন, তিনি এটা দিয়েছেন। এটা আরো কিছু নাম আছে, লুন্ডেগড় মতবাদ, লবণ শ্বসন মতবাদ, তারপর হচ্ছে অ্যানায়ন শ্বসন মতবাদ। কোতে হচ্ছে কো ট্রান্সপোর্ট মতবাদ, কো ট্রান্সপোর্ট। এটা পুরো নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আর লেতে হচ্ছে লেসিথিন মতবাদ। কি মতবাদ মুহিম? লেসিথিন মতবাদ। তো আমরা পড়া শুরু করব হচ্ছে এই নিষ্ক্রিয়গুলো, এগুলো বেশ সহজ, এখান থেকে শুরু করি। তাহলে প্রথম কোনটা আমরা পড়বো বলো? এটা পড়বো না? লবণ যে শোষণ করতেছে, প্রথম ওইটা পড়বো। কি মতবাদ মুহিম? নিষ্ক্রিয় পরিশোষণ, ব্যাপন মতবাদ, রাইট? আচ্ছা আচ্ছা, তোমরা এবার দেখো, এটা কি মাটি না মুহিম? মাটিস্থ পানি না এটা? আর এটা কি উদ্ভিদ কোষ না? উদ্ভিদ কোষ না মুহিম? তাহলে এবার আমাকে বলো তো, যে মাটিস্থ পানি, বলো এখানে আয়নের ঘনত্ব কমে গেছে, তাই না? তাহলে তুলনামূলক মাটিস্থ পানির আয়নের ঘনত্ব বেশি। তাহলে বলো আয়ন এবার কোন দিকে যাবে? বলো, মাটিস্থ পানি থেকে আয়ন কি এবার উদ্ভিদের ভেতরে যাবে না? এই গেছে কিনা? তাহলে আমরা বলো তো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকেই নিয়ে গেলাম না, কোনো কষ্ট করতে হইলো, ব্যাপনের মাধ্যমে গেল না। তাহলে দিস ইজ ডিফিউশন থিওরি। ওকে, তাহলে পরেরটাতে চলে আসি এবার মুহিম। পরেরটার নাম হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। সহজ না মতবাদগুলা? নিষ্ক্রিয় পরিশোষণটা আর কি। নিষ্ক্রিয় পরিশোষণ, ঠিক আছে। এখানে দেখো, এই বলো উদ্ভিদ নিচ থেকে কি শোষণ করে? পানি না? পানি শোষণ করে না মুহিম?
পানিটাকে এই পাশে এসে বের হয়ে যায় না? কোন প্রক্রিয়ায়? প্রশোধন প্রক্রিয়া, যায় কিনা? তাহলে এবার বলো তো, দুপুরবেলা, এটা কি দুপুরবেলা, বলো তো, স্বাভাবিকভাবে দুপুরবেলা অনেক বেশি প্রশোধন হওয়ার কথা না? পাতা কিন্তু তো মুষড়ে যায় পানির অভাবে, তোমরা তো জানো। যেটা গাছ রোপণ করছে দুপুরবেলা, গাছের পাতাগুলো মরে আছে মনে হইতেছে, ঠিক না? বলো এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, তো দুপুরবেলার ঘটনা শোনো। এবার বলো তো, প্রশোধন যখন ব্যাপক হবে, প্রশোধন কি হবে মুহিব? ব্যাপক হবে, তাহলে পানিও কি শোষণ ব্যাপক হবে না? ব্যাপক প্রশোধন চলতেছে, পানিও কিন্তু ব্যাপক হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই জায়গায় ব্যাপক প্রবাহ হচ্ছে, পানিটা প্রচুর প্রবাহ হচ্ছে। তোমরা এবার বলো তো, পানির সাথে কিছু লবণ আসতে পারে না? সাথে কিছু লবণ আসবে কিনা ভেতরে? বলো, এই কনসেপ্টটা বুঝছো? দুপুরবেলা যখন ব্যাপক প্রশোধন চলতেছে, পানিও নিচ থেকে ব্যাপকভাবে হড়ার করে উঠতেছে, তাহলে ব্যাপক প্রবাহ কার হচ্ছে, পানি না লবণের? পড়তেছি কিন্তু লবণ পরিশোষণ, কিন্তু ব্যাপক প্রবাহ কার হচ্ছে? পানির না? সেই পানির সাথে কিছু চলে আসছে। তাহলে বলো, লবণ পরিশোষণের ব্যাপক প্রবাহ মতবাদে কোনটির ব্যাপক প্রবাহ হয়? অ্যানায়ন, ক্যাটায়ন, লবণ, পানি? উত্তর কি? পানি। সাবাস, এই তো ধরতে পারছো, এটা তো মজা। তাহলে বলো তো, উদ্ভিদের কোন লবণ পরিশোষণ মতবাদটি প্রশোধনের সাথে কানেক্টেড? ব্যাপক প্রবাহ মতবাদ না? ঠিক কিনা? সাবাস। সো প্রিয় স্টুডেন্ট, ব্যাপক প্রবাহ মতবাদ তোমরা শিখে ফেলছো। এবার চলে আসো হচ্ছে বাবার দোয়া, তাই না মুহিব? এবার চলে আসি আমরা ডোনান সাম্য অবস্থা। কি পড়তেছি আমরা? নিষ্ক্রিয় মতবাদ। কি পড়তেছি মুহিব আমরা? নিষ্ক্রিয় মতবাদ আমরা পড়তেছি, তাই না? আচ্ছা বন্ধুরা, এবার আসো, নিষ্ক্রিয় মতবাদ পড়তেছি ডোনান সাম্য অবস্থা। এটা মনে রাখার কিছু কৌশল আছে। বলতো, ডোনান কি বৃদ্ধ না? নাম দেখে মনে হতেছে না এটা বৃদ্ধ মানুষ? বৃদ্ধ মানুষ মানে কি বলতো? নেগেটিভ আয়ন না? নেগেটিভ আয়ন না? আবার বলতো, যারা বৃদ্ধ মানুষ নেগেটিভ, মানে শক্তি টক্তি কম, নেগেটিভ আয়ন, তারা কি ঘরে থাকে না সর্বক্ষণ? ঘরে থাকে। আচ্ছা, ঘরে থাকে বলে এরা কি বাইরে বের হতে পারে না, তাই না? এটা ট্রিক ট্রিক, বাইরে বের হতে পারে না। এটা কি তোমরা বুঝছো? ডোনান হচ্ছে একটা বুড়া লোক। বুড়া লোক মানে হচ্ছে নেগেটিভ শক্তি। তাহলে নেগেটিভ মানে কি নড়াচড়াই করতে পারতেছে না, তাহলে সারাক্ষণ ঘরে থাকে। তাহলে ঘরে যদি থাকে তাহলে সে বাইরে আসে না, ঠিক আছে? তাহলে এবার চলে আসি আমরা একটা উদ্ভিদ কোষে চলে আসি। দিস ইজ উদ্ভিদ কোষ। এটা কি মাটিস্থ পানি, এই এলাকাটা মাটিস্থ পানি। তাহলে বলো তো, উদ্ভিদ কোষের ভেতরে এটা যদি ঘর হয়, তাহলে ঘরের ভেতর কি আয়ন? নেগেটিভ আয়ন না? বুড়াটা না? বলো, বুড়াটা কি ঘরের মধ্যে কিনা? এই বলো, একটু সরেন স্যার। ওর নাম কি? বাবলা শর্মা। কোথায় সরবো? যাও, সরলাম। যাও, সরে গেছে। এত সুন্দর করে নোট করার কি দরকার? এটা তো বুঝছো, এটা তো বুঝছো যে আমি ডোনানকে বুড়া দিয়ে প্রমাণ করছি সে সবসময় ঘরের ভেতরে থাকে। এটা তো বুঝছো না? একটু সময় নিচ্ছি, ধীরে ধীরে পড়াচ্ছি, মনে থাকবে। তো ডোনান হচ্ছে বুইড়া, সে ঘরের মধ্যে থাকে, নড়াচড়া করতে পারে না। তাহলে যদি প্রশ্ন যদি করে ডোনান সাম্য অবস্থায় যে মতবাদটা আছে, এখানে কোন আয়নটি উদ্ভিদ কোষের মধ্যে থাকে? মুহিব,
নেগেটিভ আয়ন। পজিটিভও থাকে। তাহলে পরের প্রশ্ন, কোন আয়নটি বেশি থাকে ভেতরে? নেগেটিভ আয়ন। তাহলে যদি বলে কোন আয়নটি বাইরে আসে না? নেগেটিভ আয়ন। তো বাইরে না আসা মানে কি? এগুলো অব্যাপনযোগ্য না? এগুলা অব্যাপনযোগ্য মানে এরা বাইরে যেতে পারে না। তোমরা একটু চিন্তা করো তো, এখানে বেশি হয়েছে না নেগেটিভ আয়ন? স্বাভাবিকভাবে বাইরে যাওয়ার কথা না, যাইতে পারতেছে না। এই জন্য অব্যাপনযোগ্য কথাটা কিন্তু খুব জরুরি। কি জরুরি? অব্যাপনযোগ্য কথাটা খুব জরুরি। তো বন্ধুরা, এবার তোমরা বলো যে নেগেটিভ আয়ন যদি ভেতরে থাকে, সে যদি বাইরে না যাইতে পারে, ভেতরে কি নেগেটিভিটি বাড়ছে না? এখন বাইরে থেকে কে আসবে বলো? পজিটিভ আয়ন আসবে না? পজিটিভ আয়ন আসবে না? এবার বলো, সাম্যাবস্থায় চলে আসছে কিনা এবার বলো। পছন্দ হয় নাই ট্রিক, যদিও হেল্পফুল। তাসনিম তাবাসসুম। তোমার পছন্দ হইতে হবে না, এই জিনিসটা পরীক্ষা পর্যন্ত তোমার মনে থাকবে। আমি বলছি ডোনান একটা ডন বা ডোনান বুড়া। এখানে তোমাদের আমি একটা ট্রিক শেখাবো, হ্যাঁ? পছন্দ হবে, হ্যাঁ? এই যে একটু পরে একটা গল্প বলবো, পছন্দ হবে, হেল্পফুলও মনে হবে। ঠিক আছে মুহেব, আমার কথা কি তুমি বুঝছো? কি বলছি? আমি বলছি যে বাইরে থেকে এবার পজিটিভ আয়ন বাধ্য ভেতরে ঢুকতে, কারণ নেগেটিভ আয়নগুলো অব্যাপনযোগ্য, বুড়া, নড়তে পারে না। ঠিক আছে, অব্যাপনযোগ্য। তাহলে এখান থেকে যেমনি প্রশ্ন হোক না কেন যেন পারা যায়। বলো, ডোনান সাম্যাবস্থা মতবাদে কোষের মধ্যে কোন আয়নের আধিক্য বেশি দেখায়? নেগেটিভ আয়ন। ডোনান সাম্যাবস্থা মতবাদে কোষের মধ্যে কোন চার্জের পরিমাণ বেশি? নেগেটিভিটির পরিমাণ বেশি। ডোনান সাম্যাবস্থাতে ব্যাপনযোগ্য আয়ন কোনটি? পজিটিভটা ব্যাপনযোগ্য। অব্যাপনযোগ্য কোনটা? নেগেটিভটা। ডোনান সাম্যাবস্থাতে কোন আয়নের শুধুমাত্র শোষণ ঘটে? ডোনান সাম্যাবস্থাতে শুধুমাত্র পজিটিভ আয়নের শোষণ ঘটে। ডোনান সাম্যাবস্থাতে কোন আয়নটি শুধু প্রবাহিত হয়, পরিশোষণ হয়? পজিটিভ আয়ন। তোমরা কি বুঝছো? প্রশ্ন যেমনই করুক, পারবা কিনা? পারবা। যদি কলেজে কি পড়াইছে, কার কার কলেজে চ্যাপ্টার পড়ায় ফেলছে? পড়াই নাই? না না না। তো যেহেতু না না বলতেছো না, তোমরা আসলে বুঝতেই পারতেছো না যে আমি আসলে কত কমপ্লেক্স টপিক তোমাদের পড়াইতেছি। মানে এটা যে কত কমপ্লেক্স টপিক পড়াইতেছি তুমি এটা ধারণাও করতে পারতেছো না। যখন কলেজে যাবা, কলেজে গিয়ে যখন পড়বা, তখন বুঝতে পারবা যে এটা কত সহজ আসলে। সো মাঝে মাঝে এমন হয়, আমি তোমাদের এমন দামি দামি জিনিস দিই, তখন তোমাদের মনে হয় যে কি মনে হয়, যে এক কিছুক্ষণ আগে বললা না, যদিও পছন্দ হয় নাই বাট হেল্পফুল। তুমি যে কলেজে যখন গিয়ে ঠেকাই যাইতা, অন্য কোথাও পড়ে যখন ঠেকাই যাইতা, তখন এটা দেখা মনে হইতো ও মাই গড, এটাও সুন্দর, এটাও হেল্পফুল, তাই না? হ্যাঁ, তুমি জানো আমি কি পড়াইতেছি? তোমার আইডিয়াও নাই। আসো, আমরা একটু ফানি মুডে সিরিয়াস কথা বলবো। এটা এটা ইটস নট ইস্যু। মুহিব বলতো কি কি ছিল? বাবার দোয়া ছিল না, লাস্টেরটা আ ছিল, তাহলে আয়ন বিনিময়, তাই না? নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণ। আসো 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 আসো, সেম। এটা কি মুহিব? বলো, উদ্ভিদ কোষ। এটা কি? মাটিস্থ পানি, তাই না? আচ্ছা বলো তো মুহিম, উদ্ভিদে কি পানি আছে না? উদ্ভিদ চাইলে উদ্ভিদ চাইলে পানিকে কি হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নে কনভার্ট করতে পারে কিনা? উদ্ভিদ চাইলে, উদ্ভিদের যে পানি আছে, উদ্ভিদের কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, আছে কিনা? চাইলেই সেই H2CO3-তে কনভার্ট করতে পারে। কনভার্ট করেও দেখো, প্রোটন আয়ন এবং HCO3 দালো। বলো, উদ্ভিদ কি চাইলে কি এই আয়নগুলো ক্রিয়েট করতে পারে না? আমার কাছে টাকা নাই,
আমার কাছে টাকা নাই, তো আমি কি বাড়ির টিন বিক্রি করতে পারি না, বাড়ির গাছ বিক্রি করতে পারি না, বাড়ির টেলিভিশনটা বিক্রি করে দিতে পারি না? পারি। তো উদ্ভিদের এখন কি দরকার? ধরা যাক উদ্ভিদের একটা পজিটিভ আয়ন দরকার। কি দরকার? এই পজিটিভের ঘাটতি তৈরি হয়েছে উদ্ভিদের, নাই। তাহলে উদ্ভিদ কি করবে? এইভাবে পানি ভেঙে পজিটিভ আয়ন ক্রিয়েট করছে, দেখছো? কিংবা কার্বন ডাইঅক্সাইড পানি থেকে কার্বনিক অ্যাসিড সেখান থেকে পজিটিভ আয়ন ক্রিয়েট করছে। তাহলে বলো তো উদ্ভিদ যদি এই পজিটিভ আয়নগুলো বাইরে দেয়, তাহলে তার একটা পটাশিয়াম দরকার। তাহলে উদ্ভিদ কি পটাশিয়ামটা এখানে আনতে পারে না? এনে ধীরে ধীরে এটা বাড়াইতে পারে না? বলো, এটা বুঝছো কিনা? উদ্ভিদের যদি কোনো কারণে ক্যালসিয়ামের দরকার পড়ে, ক্যালসিয়াম একটি পজিটিভ আয়ন, তাহলে উদ্ভিদ দুইভাবে তার আয়ন ক্রিয়েট করতে পারে, করে বাইরে দিয়ে বাইরে থেকে নিতে পারে। আমি জাস্ট বলছি উদ্ভিদের পানি আছে, কিংবা উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড আছে, উদ্ভিদ পানি ভেঙেও আয়ন বানাইতে পারে, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যুক্ত করে এভাবে আয়ন বানাইতে পারে। তো উদ্ভিদের দরকার একটা ক্লোরাইড আয়ন। তোমরা বলো তো উদ্ভিদের কি এখানে ক্লোরাইড আয়ন আছে? নাই। কিন্তু সেই আয়নগুলো বানাইলো, বানায় নেগেটিভটা বাইর করে দিবে, দিয়ে ক্লোরাইড নিয়ে আসবে না? এই নেগেটিভটা বের করে দেখে ক্লোরাইড আনতে পারবো না? এবার বুঝছো তোমরা? উদ্ভিদের যদি কোনো আয়ন লাগে, কোনো স্পেসিফিক আয়ন লাগে, সে এইভাবে নিজে আয়ন তৈরি করে বাইরে দেয়, নিয়ে আসে বিনিময়ে। এবার বলো, পজিটিভের বিনিময়ে পজিটিভ আসবে না পজিটিভের বিনিময়ে নেগেটিভ আসবে? বলো। অলওয়েজ সেম চার্জের সাথে বিনিময় হবে। তাহলে চার্জের একটা ইকুইলিব্রিয়াম থাকবে, তাই না? আর সাবাস, সব বুঝতেছে মহিম। তাহলে এখন আমি একটা ব্রেক নেই, কারণ এরপরে আমি খুব ফানি একটা গল্প বলবো, বুঝছো? খুবই ফানি। তো তোমরা যদি চাও যে আজকের সন্ধ্যাটা, আজকের রাতটা ভালো যাক, রাত্রে একটা সুন্দর স্বপ্নও দেখতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই ব্রেকের পরে আসবা। মুহিম, ব্রেক বেশিক্ষণ দিব না, ব্রেক দিব হচ্ছে কয় মিনিট? আচ্ছা, ব্রেক দেই হচ্ছে 8 মিনিট। তোমার কথা তো মুহিব চলবে না, পড়াই আমি, তুমি কেন বলবা? আরে হয়েছে না? এই 8 মিনিটের মধ্যে দেখা হচ্ছে সবার সাথে।
সবাই চলে আসো না 10 মিনিট পরে। এখন আমরা হচ্ছে সবগুলো নিষ্ক্রিয় শেষ করলাম, এখন আমরা পড়বো হচ্ছে সক্রিয় শোষণ। হ্যাঁ, সক্রিয় শোষণ। সক্রিয় শোষণের প্রথম যেটা আমরা পড়বো সেটা হলো লেসিথিন মতবাদ। লেসিথিন মতবাদ, ঠিক আছে। সো সেম ব্যাপার, ইটস এ উদ্ভিদ কোষ, মাটি। তাহলে আমরা এখানে লিখি উদ্ভিদ কোষ, মানে মূলের কোষ আর কি এটা। হ্যাঁ, এটা মাটিস্থ পানি। দেখো এই যে এবার দেখো সক্রিয় মতবাদে কি আমাদের একটা বাহক প্রোটিন লাগে না, বলো তো? এটা হচ্ছে লেসিথিন মতবাদ। হ্যাঁ, তিনটার মধ্যে লুন্ডেগড়, এই যে জিজ্ঞেস করছে লুন্ডেগড়ের মতবাদ, তিনটাই তো আছে না, তিনটার মধ্যে লুন্ডেগড়ের মতবাদটা নেক্সট ক্লাসে আমি পড়াবো। বাকি যে দুইটা আছে দুইটা এখন আমি দেখাচ্ছি। দেখো সো এটার নাম হলো লেসিথিন। তাহলে বলো তো ঘনত্ব এদিকে বেশি না? সক্রিয় মতবাদে ভেতরে ঘনত্ব বেশি, বাইরে ঘনত্ব কম। তাহলে কি নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে নিয়ে আসতে হবে না মুহিব? আনতে হবে কিনা? তো ধরা যাক এখানে একটা পজিটিভ আয়ন বসে, এই জায়গায়, এই জায়গায় একটা কি বসে, নেগেটিভ আয়ন বসলো, ঠিক আছে। তো এখন যেটা হয় সেটা হলো লেসিথিন নামক যে ফসফোলিপিড, তোমরা তো জানো কোষ ঝিল্লিতে ফসফোলিপিড থাকে থাকে না, ফ্লুইড মোজাইক মডেল পড়ছো না? তো কোষ ঝিল্লির এটা একটা ফসফোলিপিড, তার নাম হলো লেসিথিন। তো লেসিথিনের দেখো এই পাশে পজিটিভটা এবং এই পাশে হচ্ছে নেগেটিভটা। আর লেসিথিনের চোখটা আমি একটু আর্ট করে দেই, এটা হলো চোখ, এটা হচ্ছে লেসিথিন, ঠিক আছে, এটা হচ্ছে লেসিথিন। তো এখন তুমি যদি এক কাজ করো, এইটাকে তুমি যদি এবার এই কোষের থেকে এটিপি দাও, তাহলে বলো তো শক্তিটা দেওয়ার পরে এটা এডিপিতে পরিণত হবে না মুহিম? হইলেই যেটা হবে, এবার এই ছবিটা দেখো। তাহলে সেকেন্ড স্টেপে যখন সে শক্তিটা পায় সাথে সাথে সে যেটা হয় ঘুরে যায়। তাহলে বলো তো এবার চোখগুলা কোন দিকে মুহিব? চোখগুলা কি এখন এই দিকে আসবে না? এরকম হলো না? তাহলে এবার বলো তো পজিটিভ আয়নটা কি, নেগেটিভ আয়নটা এই জায়গায়, পজিটিভ আয়নটা কি এখন ভেতরের দিকে আসছে না? তোমরা এই জিনিসটা বুঝছো? বলো। লেসিথিন হলো একটা ফসফোলিপিড যেটা কোষ ঝিল্লিতে থাকে, তার সাথে একটা পজিটিভ আয়ন এবং একটা নেগেটিভ আয়ন যুক্ত হইলো বাইরে মাটির পানিস্থ, মাটির যে পানি থাকে সেখান থেকে। তো তুমি যখন এটাতে এটিপি দিবা এই ক্যারিয়ার প্রোটিনটাকে, সাথে সাথে ক্যারিয়ার প্রোটিনটা যাবে ঘুরে, ঘুরে কি হয় জানো? ঘুরে এই বরাবর সে ভেঙে যায়, এই বরাবর সে কি ভেঙে যায়? তোমরা এবার বলো তো যখনই ভেঙে যাবে তখনই কি পজিটিভ আয়নটা এখান থেকে খুলে, এই যে পজিটিভ আয়নটা এখানে আসলো না, নেগেটিভ আয়নটা এখান থেকে খুলে নেগেটিভ আয়নটা কোষের মধ্যে আসলো না? তোমরা কি এবার বুঝছো এটা? যেই শক্তি দিচ্ছ ঘুরে ভেতরের দিকে গেছে, গিয়ে ভেঙে গেছে।
জিজ্ঞেস করছে ভাইয়া এডিপি কিভাবে, ভাই আমি বলবো না এটা, এটিপি থেকে এডিপি কিভাবে হলো এটা আমি বলবো না। বলো এটা বুঝছো কিনা তোমরা সবাই? কমেন্ট 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 দ্রুত। ভেরি গুড, বুঝছো। তো যখনই ভেঙে যাবে তখন তোমরা আমাকে বলো তো লেসিথিন কি আর লেসিথিন আছে? লেসিথিন কি আর লেসিথিন আছে? তাহলে লেসিথিন কি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে না? তাহলে একটার নাম হয়ে যায় কোলিন, আর একটার নাম হলো ফসফোটাইডিক অ্যাসিড। কি কমপ্লেক্সিটি বাড়তেছে? ফসফোটাইডিক অ্যাসিড। তো এটা সহজে মনে রাখা হচ্ছে কফ। সহজে কীভাবে মনে রাখবে? ক ফ, কফ। তাহলে লেসিথিন কিসে ভেঙে যায়? কফে ভেঙে যায়, কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড। লেসিথিন কখন ভেঙে যায়? এটিপি, এটিপি দেওয়ার পর। লেসিথিন ভেঙে গেলে কি হয়? লেসিথিনের সাথে যুক্ত পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো যায় ঘুরে। তাহলে লেসিথিনটা নিজে ঘুরলো কিভাবে? এটিপির কারণে। বলো এই জায়গাটা বুঝছো কিনা? তো তোমরা বলো তো এবার কোষের ভেতরে কি নেট যে চার্জটা ছিল, নেগেটিভ এবং পজিটিভ যে চার্জটাই থাকুক না কেন, সেই চার্জের কোনো পার্থক্য তৈরি হলো? বলতেছে একটু কঠিন। কাঠিন্য দেখছো কি? কাঠিন্য তো একটু পরে শুরু হচ্ছে। এখানে কঠিন কোন জায়গাটা? এই পাশে দুইটা জিনিস ধরছিল, ধাক্কা দিয়ে যখন এই পাশে নিয়ে এসে এই পাশে দুইটা জিনিস ছেড়ে দিছে, কঠিন কোন জায়গাটা? আবার বলতেছে এডিপি কিভাবে? তুমি জানো না যে একটা এটিপি ভেঙে যায়, এটিপি ভেঙে গেলে এটিপি শক্তিটা বের হয়ে যায়, এটিপিটা তখন কিসে ভেঙে যায়? পরিণত হয় এডিপিতে পরিণত হয়। তুমি কি প্রথম আমার সাথে এইটাতে জয়েন করছো নাকি এর আগেও তুমি অন্য চ্যাপ্টারগুলো আমার কাছে পড়ছো? দীপ্ত কর্মকার বলো তো, এর আগে তুমি আমার কাছে অন্য চ্যাপ্টার পড়ছো কিনা, অন্য সাইকেলগুলোতে আছো কিনা? আগেও পড়ছো। তাহলে তো কেন জিজ্ঞাইতেছো যে এটিপিটা কিভাবে এডিপি হয়ে গেল? কারা কারা এটা জানতা না? বলো দেখি, কারা জানতা না? এটিপি একটা শক্তি, সে যদি কোনো জায়গায় শক্তি দেয় সে এডিপিতে পরিণত হয়। কারা জানতা না এটা বলো? কারা জানতা না এটা? এটা তো এসএসসিতেও ছিল। বলো। পড়া এখানে আমি স্টপ করে দেবো যদি তোমরা না পড়ে থাকো, আগে না যদি বোঝো এটা এটিপিটা কিভাবে এডিপিতে পরিণত হইলো। এসএসসিতে জানতাম এডিপি ফসফেট, সাবাস। আর একটু ওয়েট করো, আগে যদি না বুঝে থাকো তাহলে আর একটু ওয়েট করো, সামনে আবার আসবে এটিপি নিয়ে অনেক কথা আসবে, তখন ঠিক হয়ে যাবে। আমাদের ফোকাস কিন্তু এটিপিতে ছিল না, আমাদের ফোকাস ছিল হচ্ছে যে ভেতরে আসতেছে কিভাবে। এবং আমরা এটাও জানি যে সক্রিয় পদ্ধতিতে দুইটা জিনিস খুব জরুরি, একটা হলো বাহক প্রোটিন, মানে এই জিনিসটা জরুরি, আর একটা জিনিস কি জরুরি বলো তো? এটিপিটা জরুরি, যে এই প্রসেসটাতে এটিপি খরচ হয়। আর একটা জিনিস আমরা কি জানি, এখানে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব উল্টা দিকে নিয়ে আসতে হয়, এই জন্যই আমাদের এটিপিটা এখানে লাগছে, এই জন্যই আমাদের বাহক প্রোটিনটা এখানে লাগছে। ঠিক আছে? আবার বলতেছে ভাইয়া গুড়াটা বুঝি নাই এডিপি দ্বারা। আল্লাহ রে আল্লাহ, আমি প্রশ্নই বুঝতেছি না। এটিপির ভেতরে একটা শক্তি আছে, এটা একটা শক্তি, বুঝছো মহিম? এর ভেতর থেকে যদি তুমি এনার্জিটা রিলিজ করতে চাও, এই যে দেখো এনার্জি রিলিজ হয়ে গেল, ইটসেলফ এনার্জি। তখন কিভাবে এনার্জিটা রিলিজ হয়ে গেছে? এই যে এডিপি ডাইফসফেটের সাথে আরেকটা যে ফসফেট ছিল, দ্যাট ইজ কল্ড ইনঅর্গানিক ফসফেট, এই যে বন্ধনটা ছিল এই বন্ধনটা ভাঙছে, এই বন্ধন থেকে কিন্তু এনার্জিটা রিলিজ হয়েছে, তাই না মহিব? আমি আরেকবার বলি, আবার বলবো বোঝে নাই। অ্যাডিনোসিন ফসফেট ফসফেট ফসফেট, সমস্ত শক্তি এই বন্ধনটার মধ্যে আছে। তোমরা তো এটা জানো নাকি বন্ধন ভাঙা গড়ায় শক্তি তৈরি হতে পারে, রিলিজও হইতে পারে, খরচও হইতে পারে, তাই না? তাপাহারি, তারপর তাপ উৎপাদী, নাম শুনছো কিনা কেমিস্ট্রিতে?
তো তুমি যদি এই বন্ধনটা ভাঙো, এই যে এই বন্ধনটা ভাঙো, তাহলে কি পাবা? অ্যাডিনোসিন ডাইফসফেট পাবা আর একটা ফসফেট আলাদা পাবা। তাহলে এখানকার কি এনার্জিটা রিলিজ হবে, ওই এনার্জিটা দিয়েই অ্যাকচুয়ালি এই জিনিসটাকে তুমি ঘুরাই ভাঙে ফেলছো। আচ্ছা, এবার চলে আসি আমরা আরেকটা মতবাদে, এটার নাম হলো কো-ট্রান্সপোর্ট, লুকোলের কো-ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট। এটা কি মতবাদ? সক্রিয় মতবাদ। এটা আজকের ক্লাসের শেষ টপিক। এটা একটু বড়, বাট এটা একটু মজার, ফানি। ঠিক আছে মুহেব? এটা কি উদ্ভিদ কোষ, তাই না? উদ্ভিদ কোষ। আর এটা কি? মাটিস্থ পানি। এটা মূলের কোষ, এটা হচ্ছে পানি। আচ্ছা, উদ্ভিদের ভেতরে একটা প্রোটন আছে। উদ্ভিদের যে কোনো ভাবে একটা প্রোটন থাকতে পারে। ঠিক আছে, তোমরা একটু দেখো। তোমরা শুধু আমাকে বলো তো, এই প্রোটনটাকে যদি আমি বাইর করে দিই, তাহলে ভেতরে পজিটিভ আয়ন ঢুকবে নাকি নেগেটিভ আয়ন ঢুকবে? লেসিথিন ভাঙার কারণ কি এটিপি? হ্যাঁ, এটিপির কারণে ভেঙে যায়। বলো, প্রোটনটাকে যদি কোনো কারণে বাইর করে দেয়, তাহলে কে ঢুকবে? পজিটিভই ঢুকবে না? তাহলে আমরা এখন গল্প শুরু করি, গল্প দিয়ে আমরা শেষ করব। এই প্রোটন পুচকি একটা জিনিস, পুচকি। তার বাপরে বলছে আব্বা বিয়ে করব। কি বলছো মহিম? আব্বা বিয়ে করব। তাহলে বলো তো বাপ তখন কি করবে? একটা চড় মারবে, চড়ে বাইর করে দিবে না বাড়ি থেকে? তাহলে প্রোটন যেই বলছে বিয়ে করব, প্রোটনকে চড়ে বাসার বাইরে চড় দিছে, প্রোটন বাইরে চলে গেছে। বলো, তাহলে এই যে চড় দিল, তাহলে বলো তো এই জায়গায় কি সক্রিয় পরিবহন হয়েছে না? এই জায়গায় সক্রিয় পরিবহন হয়েছে কিনা বলো? তাহলে কি এখানে একটা বাহক প্রোটিন থাকবে, এখানেও একটা এটিপির ব্যাপার স্যাপার থাকবে, থাকবে কিনা? বলো, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? ঘটনার কেবল শুরু, ঘটনার কেবল শুরু। এবার বলো তো, প্রোটন যদি বাড়িতে না থাকে, প্রোটনের মা কি কান্নাকাটি শুরু করবে কিনা? প্রোটন যদি বাড়িতে না থাকে, প্রোটনের মা কান্নাকাটি শুরু করবে না, করবে কিনা? প্রোটনের মা তার হাজবেন্ডকে গিয়ে বলতেছে, আমার ছেলে চুরি করতে চায় নাই, ডাকাতি করতে চায় নাই, ব্যবসার জন্য তোমার 3 লাখ টাকা চায় নাই, আইফোন কেনার জন্য তোমার একটা কিডনি চায় নাই, তুমি তার কেন চড় দিলা? বিয়েই তো করতে চাইছে, বিয়ে দিতে একটা। কে বলতেছে এগুলা? প্রোটনের মা। প্রোটনের মা বাইরে নাকি ভেতরে? ভেতরে। প্রোটনের মা কোথায়? ভেতরে। তাহলে এবার বলো তো, বাড়ির মধ্যে এখন কিসের ঘাটতি তৈরি হলো? প্রোটনের ঘাটতি তৈরি হলো না? তাহলে একটা প্রোটনে তো ফিরায় নিয়ে আসতে হবে, তাই না মুহিম? কিন্তু কথা হচ্ছে, প্রোটন তো কোথায় গেছে? মাটিস্থ পানিতে। মাটিস্থ পানিতে কি এই প্রোটনকে আর খুঁজে পাওয়া পসিবল? পসিবল মুহিম? তাহলে বাইরে থেকে একটা পজিটিভ একটা আয়ন ভেতরে নিয়ে আসা হয়েছে, ধরা যাক ইটস এ পজিটিভ আয়ন। তোমরা এবার বলো তো আমাকে, এই যে পজিটিভ আয়নটা ভেতরে চলে আসলো, এটা সক্রিয় প্রক্রিয়ায় আসবে নাকি নিষ্ক্রিয় প্রক্রিয়ায় আসবে? তোমরাই বলো, সক্রিয় নাকি নিষ্ক্রিয়? কেন সক্রিয়? এটা নিষ্ক্রিয়, প্যাসিভ প্রক্রিয়ায় আসবে। পজিটিভ একটা বের হয়ে গেলে জোর করে বাইর করে দিছো, তাহলে ভেতরে একটা ঘাটতি তৈরি হয়েছে, নিম্ন ঘনত্ব, তাহলে উচ্চ ঘনত্ব থেকে তো নিম্ন ঘনত্ব অটোমেটিকলি চলে আসবে, নিষ্ক্রিয় না? ঘাটতি হয়েছে, ঘাটতি হলে তো ডিফিউশন প্রক্রিয়া বাইরে থেকে একটা আয়ন এসে পূরণ করবে, ঠিক কি না? উপরেরটাকে চড় দিয়ে বাইর করে দিছে, ওটা সক্রিয় প্রক্রিয়া, জোর করে বাইর করে দিছে বাপে। তাহলে নিচেরটা তো অটোমেটিকলি পূরণ হয়েছে, কারণ তোমার ঘাটতি ছিল, তোমার মা কান্নাকাটি করতেছে, বাইরে থেকে আসবে, আসবে কিনা? দিস ইজ ব্যাপন বা ডিফিউশন বা নিষ্ক্রিয় প্রক্রিয়া। ঠিক আছে, তোমরা এবার বলো তো, পরিস্থিতিটা কি স্বাভাবিক হয়েছে? তোমরা আমাকে বলো, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে না? কিন্তু এখানে ঘটনা আছে, এখানে ঘটনা আছে। প্রোটনের মা, মা তো ধরা যাক মা অন্ধ, মা অন্ধ। এখন ছেলের কাছে গেলে ছেলের গায়ের গন্ধ, ছেলের স্পর্শ দেখে কি বুঝবে না যে এটা আমার ছেলে না? বলো, বুঝবে কি না?
মা তো চীনা গেছে, মা তো আবার চেঁচামেচি শুরু করছে, এটা আমার ছেলে না, আমার ছেলেকে এনে দাও, কোথায় পাও নিয়ে এসে দাও আমাকে। ছেলের বাপ তো পড়ছে বিপদে, ছেলের মা ছেলের বাপ দুইজন এখন কোথায়? ভেতরে। বাপ বিপদে পড়ছে না? বাপ তো বাইরে যাইতে পারবে না, পারবে মুহিব? বাপ করছে কি, তার ভাই আছে, তার ভাইকে জানাইছে যে আমার ছেলেকে খুঁজাই না দাও। এখন বলো তো, ভাই বলতে কার কথা বলতেছে? প্রোটনের কথা বলতেছে নাকি প্রোটনের চাচার কথা বলতেছে? বলো। চাচা না? প্রোটনের চাচার কথা বলতেছে। তাহলে প্রোটনের চাচা মানে বুড়া না মুহিব? বাপের বয়সী না? তাহলে বুড়া। দিস ইজ অ্যানায়ন, রাইট? দিস ইজ অ্যানায়ন। তাহলে বলো তো, চাচা কি এখন প্রোটনকে খুঁজে বাইর করে আনবে না? তাহলে এই যে ভাতিজা, এখানে ভাতিজাকে এই চাচা বলতেছে, ভাতিজা তোমার আম্মা কিন্তু খুব কান্নাকাটি করতেছে, বাসায় যাইতে হবে। ভাতিজা বলতেছে আমাকে তো চড় দিয়ে বাইর করে দিছে, আমি তো বাসায় গেলে আমার আবার পিটাবে, আমি তো বিয়ে করতে চাইছি। কোনো সমস্যা নেই, তোমার মা খুব কাঁদতেছে, তোমার বাপ পড়ছে বিপদে, তোমার বাপ আমাকে খবর পাঠাইছে, আমি তোমাকে এখন নিয়ে বাসায় যাব। ভাতিজা বলতেছে না, আমি গেলে খবর আছে। কোনো সমস্যা নাই, চলো আমার সাথে, চলো আমার সাথে, আমার সাথে যদি যাও তাহলে তোমাকে মারতে পারবে না। তাহলে এবার বলো তো, এইটার এটা কি একসাথে যাবে না? দুইটা একসাথে নিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার না মহিম? তাহলে এই জায়গায় কি একটা বাহক লাগবে না? এবং সেখানে কি এটিপি লাগবে না? তাহলে বলো তো এবার, চাচাও আসলো, সাথে কে আসলো মহিম? ভাতিজাও চলে আসলো। তোমরা বলো তো, নেট কোনো চেঞ্জ আছে এখানে? নেট চেঞ্জ আছে? তোমরা চিন্তা করে দেখো তো, প্রোটন গেছিল, প্রোটন চলে আসছে, তাহলে প্রোটন ইস্যু সলভ। প্রোটনের বদলে একটা পজিটিভ আয়ন আসছিল, এই যে প্রোটনের সাথে একটা নেগেটিভ আয়ন আসছে চাচা, তাহলে এই যে পজিটিভ আয়নটা বেশি, নেগেটিভ আয়নটা বেশি, তাহলে আলটিমেটলি পজিটিভ নেগেটিভ মানে নিউট্রাল না? তোমরা আমাকে বলো, কোষের ভেতরে কি আলটিমেটলি কোনো চার্জের পার্থক্য হইল? বলো তো, কোনো চার্জের পার্থক্য আছে এখানে ভেতরে? কোনো চার্জের পার্থক্য নাই। কিন্তু একটা চর দিয়ে যে ঘটনা ঘটাইছে, এই ঘটনার বিনিময়ে দেখো দুইটা জিনিস আমরা অতিরিক্ত পেয়ে গেলাম। কোন দুইটা বলো তো? এই যে এইটা আর এই যে এইটা। কোষের লাভ কিনা? এই যে এতক্ষণ ধরে যে নাটকটা করলো তারা বাড়ির মধ্যে, লাভ হয়েছে কিনা মুহেব? লাভ হয়েছে। তো প্রিয় স্টুডেন্ট, এই পদ্ধতিটার নাম কি বলতো? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কো মানে কি একসাথে না? কো মানে কি মহিব? একসাথে না? কারা একসাথে আসলো বলতো? প্রোটন এবং অ্যানায়ন না? তোমরা কি এবার বুঝছো? এই যে প্রোটন অ্যানায়ন একসাথে আসলো, কো ট্রান্সপোর্ট। তাহলে এই পদ্ধতিটার নাম কি? কোথাও ভুল আছে বলো তো? তোমরা আমাকে বলো, এই পদ্ধতিটাতে কোনো ভুল আছে কিনা? একজন বলছে পটাশিয়াম বেশি বেশি থেকে গেল না। তুমি আবার কাউন্ট করো, বসো, পটাশিয়াম বেশি হয়েছে না কম হয়েছে, বসো। পটাশিয়াম বা ক্যাটায়ন বাড়ছে কিনা, বসো, আবার কাউন্ট করো। প্রিয় স্টুডেন্ট, দিস ইজ কল্ড প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এইটা তো আগে থেকেই ছিল, তাহলে এইটার সাথে এটা ইকুয়াল, যা ছিল তাই আছে। একটা পজিটিভ পেয়েছি, একটা নেগেটিভ পেয়েছি, এই দুইটা মিলে কি? এই দুইটা মিলে ইকুয়াল। তো ক্লিয়ার কিনা তোমাদের? তাহলে এইটার নামই হলো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তোমাদের এখানে আমি একটা দারুণ জিনিস বলি, তোমরা আমাকে বলো তো, এই জিনিসটা এই দিকে চলে আসছে, কেমিক্যাল আসছে না? আসছে কিনা মহিম? আবার এই জিনিসটার ক্ষেত্রে যাও তো, এই জিনিসটা এইদিকে চলে আসছে, কেমিক্যাল আসছে না? তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে যদি অসমোসিস ঘটে থাকে, অসমোসিস জাস্ট একটুকু মনে রাখো, পরে এটা বুঝবা তোমরা, কারণ শ্বসন এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসের দিনে গিয়ে আমি এই জিনিসটা পড়াবো, কেমিক্যালের অসমোসিস লাস্ট ক্লাসে গিয়ে পড়াবো। জাস্ট আজকে আমি বলি, বলো তো এই জায়গায় কি কেমিক্যাল আসছে না ভেতরে? যদি আমি কোনোভাবে বলি যে কেমিক্যাল আসাটাকে আমি অসমোসিস হিসাবে কাউন্ট করলাম, তাহলে এটার নাম কি? কেমি অসমোসিস না? কেমিক্যালের অসমোসিস না? তো তোমরা আমাকে শুধু একটা জিনিস বলো তো, যে এই যে ঘটনাটা পুরোটাই ঘটলো, এই ঘটনাটাতে প্রথম ইলেকট্রিক্যাল চার্জের পার্থক্যটা কে ক্রিয়েট করে দিছে?
স্যার এখানে অ্যানায়ন কি যে কোনো অ্যানায়ন? হ্যাঁ, যে কোনো অ্যানায়ন। এখানে কিন্তু এই যে এটা 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 কিন্তু আমি কিন্তু পজিটিভ আয়ন বলছি, নট পটাশিয়াম বলছি। হ্যাঁ, একটা জিনিস, এই যে এখানে এটা কিন্তু নট পটাশিয়াম, দিস ইজ ক্যাটায়ন। যে কোনো কিছু হইতে পারে, উদ্ভিদের যেটা লাগবে সেটা। তো তোমরা এবার লাস্টে আমাকে একটা জিনিস বলো যে প্রথম ইলেকট্রিক্যাল চার্জের পার্থক্য কি? প্রোটনই করে দিছে না? হ্যাঁ, ওই যে বলছো তোমরা, প্রোটন কিন্তু বাবা তো একটা ইমাজিনারি ক্যারেক্টার। প্রোটনটা বাইরে গেছে বলেই কিন্তু ভেতরে একটা নেগেটিভ চার্জের চার্জ বাড়ছে, মানে একটা পজিটিভ চার্জ কমে যাওয়া মানে কি ভেতরে নেগেটিভিটি বেড়ে গেছিল। তাহলে প্রোটনটাকে কিন্তু এই উদ্দেশ্যে বাইর করে দিয়েছিল যে ওরে যদি জোর করে আমি বাইর করি তাহলে ভেতরে একটা কি পজিটিভের ঘাটতি তৈরি হবে, ওই পজিটিভের ঘাটতির নামে আমি কিছু পজিটিভ নিয়ে আসতে পারবো। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। মাইক্রোফোন ওপেন করো মুহিব, যদি তারা না বুঝতে পারে তারপর আমরা কথা বলবো। হ্যাঁ, এক তীরে দুই শিকার, সাবাস। এই শোনো, অনেককে অনেক ধরনের ঝাড়ি দিছি, কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে থামবা না। মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি, প্রশ্ন করো। মাইক্রোফোন ওপেন হয়ে গেছে, বলো। আসসালাম, আদিত্য কেজি, বলো। ভালো একটা প্রশ্ন করেছো। তার আগে তুমি আমার সাথে কথা বলতে থাকো। হ্যাঁ, বলো তো পাম্পের কাজ কি? মাটির নিচ থেকে পানি মাটির উপরে নিয়ে আসে না? তাহলে পাম্প কথাটার অর্থ হচ্ছে যে এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাওয়া। তাহলে পানির পাম্প কি বলো তো? পানির পাম্প কি স্বর্ণ বা হীরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, না পানিকে নিয়ে যায়? পানির পাম্প কাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়? পানিকে নিয়ে যায়। তাহলে বলো তো এই যে প্রোটনটাকে যে বাইরে তুমি নিয়ে গেলা, এর সাথে কি এই জায়গাটা কানেক্টেড ছিল না এই জিনিসটা? তাহলে একে আমরা প্রোটন পাম্প বলতে পারি না? যে ও মাটির নিচ থেকে মাটির বাইরে নিয়ে আসলো, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় বাইর করে দিল। দিস ইজ কল পাম্পিং আউট করে দেওয়া, এক জায়গা থেকে টেনে আরেক জায়গায় নিয়ে চলে যাওয়া। তাহলে বুঝতো এবার? এই এই জায়গার প্রোটিনটাকে বলছে প্রোটন পাম্প। কনফিউশন ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, বলো। প্রোটন মোটিভ ফোর্স এইটাই বলতেছো, তাই না? আচ্ছা, প্রোটন মোটিভ ফোর্স মানে কি আমি তোমাকে বলি, জিনিসটা সহজ করে শোনো। প্রোটনটা বাইরে গেছিল বলে ভেতরে কি একটা একটা আকর্ষণ বল ক্রিয়েট হয়েছে কিনা ভেতরে, যে প্রোটন গেল পজিটিভ গেল, তাহলে একটা পজিটিভ তো নিয়ে আসতে হবে। ভেতরে একটা আকর্ষণ বল ক্রিয়েট হয়েছিল না তখন? চার্জের যে পার্থক্যটা, ওইটার জন্যই, প্রোটন বের হওয়ার জন্যই কি এই জিনিসটা একটা ফোর্স পাইলো না, যে ধাক্কা দিয়ে বা টেনে তার ভেতরে নিয়ে গেল। তাহলে এবার বলো তো পজিটিভ আয়নটা যে ভেতরে আসলো কোন ফোর্সের কারণে? প্রোটনের কারণে না? প্রোটনের মোটিভেশনে না? প্রোটনটা বাইরে গেছিল সেই জন্য না? দিস ইজ কল প্রোটন মোটিভ ফোর্স। যে প্রোটনটা যখন বাইরে চলে যায় ভেতরে একটা ঘাটতি তৈরি হয়, ওই ঘাটতি বা ওই বলটার কারণেই বাইরে থেকে কিছু একটা আসে। তো বাইরে থেকে আনার জন্য এই ফোর্সটা ক্রিয়েট করছিল প্রোটন নিজে বাইরে গিয়ে। তুমি কি ক্লিয়ার? ওকে, ওকে, নেক্সট কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার এই যে এখানে তড়িৎ রাসায়নিক নথিমাত্রা বলতে কি বুঝাইছে? ওকে, এটাকে বলা ইলেকট্রোকেমিক্যাল গ্রাডিয়েন্ট, তড়িৎ রাসায়নিক নতিমাত্রা। তড়িৎ
রাসায়নিক নতিমাত্রা। এটাকে যদি আমরা সহজ করি, তড়িৎ মানে আছে ইলেকট্রো, রাসায়নিক মানে হলো কেমিক্যাল, আর নতিমাত্রা মানে হলো গ্রাডিয়েন্ট। ইলেকট্রো বলতে ইলেকট্রিক্যাল চার্জ বোঝায়, এটা বুঝছো তুমি। কেমিক্যাল বলতে রাসায়নিক পদার্থ, এই যে এগুলাই যাতায়াত করতেছে এরাই তো কেমিক্যাল, এটা বুঝছো। বাকি রইল গ্রাডিয়েন্ট বা নতিমাত্রা, এটা মানে হলো পার্থক্য, এটা মানে হলো পার্থক্য। তাহলে বলো তো এখানে কি বোঝাচ্ছে আসলে? ইলেকট্রিক্যাল চার্জের পার্থক্য, যেগুলো কেমিক্যালের এদিক ওদিক যাওয়ার কারণে হচ্ছে, তাই না? একটা কেমিক্যাল যদি ভেতর থেকে বাইরে যায়, তাহলে এখানে কি চার্জের পার্থক্য হচ্ছে না? তুমি বুঝতে পারতেছো আমার কথা? জি স্যার। এখান থেকে যখন পজিটিভ আয়নটা বাইরে চলে গেছে, তাহলে বলো কে চলে গেল? কেমিক্যাল চলে গেল। কেমিক্যালটা চলে যাওয়ার কারণে এখানে কি পজিটিভিটি কমে গেল না? মানে ইলেকট্রিক্যাল চার্জটা কমে গেল না? জি স্যার। কেমিক্যাল বের হয়ে গেল, ইলেকট্রিক্যাল চার্জ এখানে কমে গেল, পজিটিভটা বাইরে, পজিটিভটা বেড়ে গেল, ওইটাকে আমরা বলি নতিমাত্রা বা পার্থক্য। কেমিক্যাল যাবে, বাইরে ভেতরের মধ্যে একটা ইলেকট্রিক্যাল পার্থক্য তৈরি হবে। ডান। আবার যখন বই পড়বা দেখবা এবার ক্লিয়ার হয়ে যাবে যে কেমিক্যালটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে ইলেকট্রিক্যাল চার্জের পার্থক্য হয়। পজিটিভ যদি বাইরে যায়, তাহলে ভেতরে পজিটিভ কমলো, বাইরে নেগেটিভ বাড়লো, পজিটিভ বাড়লো। সো দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক্যাল নতিমাত্রা, তড়িৎ নতিমাত্রা, তড়িৎ পার্থক্য বা ইলেকট্রিক্যাল চার্জের পার্থক্য। শোনো, কমেন্ট বক্সের মধ্যে প্রশ্ন করো না, অনেকগুলো প্রশ্ন আসছে, আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। তোমাদের যদি কারোর প্রশ্ন থাকে প্লিজ একটু মাইক্রোফোনটা ওপেন করো। স্যার, কলোইডাল দানা কি? দানা মানে এরকম ছোট ছোট জিনিস, এটা তো বুঝছো নাকি? এটা তো বুঝছো নাকি? জি স্যার। আর কলয়েডাল বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যারা যারা পানিতে দ্রবণীয় নয়। তাহলে যে দানাগুলো পানিতে দিলে গলে যায় না, দেয়ার কলয়েডাল দানা। তোমাকে আমি দুইটা জিনিস দিচ্ছি, একটা হলো চিনির দানা, আর একটা দিলাম মাটির দানা। চিনির দানা এবং মাটির দানা, তাহলে বলো তো এখানে কলয়েডাল দানা কোনটা? চিনি। চিন্তা করে বলো। কলয়েড বলতে বোঝাচ্ছে যেটা মাটিতে গলবে না, সরি পানিতে গলবে না। কলয়েড বলতে বোঝাচ্ছে যেটা পানিতে গলবে না। তাহলে চিনির দানাটা নাকি মাটির দানাটা কলয়েডাল? মাটি। মাটির দানা। মাটি কি পানিতে গলে যায়? মাটির দানাগুলো যখন আমরা একটা, তুমি বলো তোমার বাসায় যখন শরবত বানাও, যদি মাটি থাকে শরবতের মধ্যে, নিচে কি পড়ে থাকে না মাটিগুলা, বালিগুলা? হ্যাঁ। তাহলে এটা কি গলে গেছে? গলে নেই। না। যেহেতু গলে নাই, তাহলে এটার নাম আমরা বলতে পারি কলয়েড। তাহলে এবার বলো, কলয়েডাল দানা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই মাটির দানাগুলোকে বোঝাচ্ছে, যে মাটির দানাগুলোর পানি থাকতেছে এবং মাটির দানা থাকতেছে, মাটির দানাগুলো হলো কলয়েডাল দানা। মাটির কণাগুলোকে বলা হয় কলয়েডাল দানা, এরা পানিতে দ্রবণীয় নয়। নেক্সট কোশ্চেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো রায়ান। ভাইয়া আমি বলতেছিলাম যে আমার চ্যাপ্টার 8টা কমপ্লিট করা নেই আর কি, 2টা লেকচার করছি আর কি। আমি এতদিন থেকে রেকর্ডেড ক্লাস করতেছিলাম, তো এখন আমি কি এই চ্যাপ্টারের ক্লাসগুলো লাইভে কমপ্লিট করব, না আমি ওগুলো শেষ করে এসে তারপর লাইভে আবার করবো? তার আগে তুমি আমাকে বলো যে তুমি পড়ালেখায় রেগুলারিটি চাও নাকি রেগুলারিটি চাও না? ভাইয়া আমি রেগুলারিটি চাই আর কি। প্রথম কয়েক মাস আর কি পড়ালেখা করিনি তেমন। আমি বুঝতে আর পারছি। ইদানিং হচ্ছে যে বায়োলজি একদমই পড়িনি। বায়োলজি আমার 4 সাবজেক্ট ছিল, এই জন্য তেমন গুরুত্ব সহকারে পড়িনি। আচ্ছা, আমি তোমার কমপ্লেনটা বুঝতে পারছি। যদি রেগুলারিটি চাও এবং যদি চাও যে পড়ালেখা অটোমেটিকলিই শেষ হবে,
তাহলে তুমি লাইভ ক্লাস করো। লাইভ ক্লাসটা হচ্ছে পড়ালেখা শেষ করার একটা ভালো প্রভাবক। প্রত্যেকদিন লাইভ ক্লাস করতেছি ক্লাসগুলো, তাহলে লাইভ ক্লাসগুলো কোনো দিন মিস যাবে না। তো লাইভ ক্লাসগুলো যদি মিস না যায়, স্টিল তো অর্ধেক বই বাকি আছে, তাহলে অর্ধেক কি লাইভের মধ্যে শেষ হচ্ছে না? তাহলে ফাঁকে ফাঁকে বাকিগুলো তুমি পড়তে পারবা। আর আমি নিজের সামনে তোমাদের আরও এক্সাম নিব, অতীতে যেগুলো আমরা রেখে আসি সাইকেল 1 সাইকেল 2তে, এগুলোর কিন্তু আমরা আবার এক্সাম নেব, তখন তুমি ওগুলো কাভার করতে পারবা। এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি এখন ডাবল পরিশ্রম করব, তাহলে এক কাজ করো, যেদিন লাইভ থাকবে সেদিন লাইভ ক্লাস করো, যেদিন বায়োলজি লাইভ নাই ওই দিন একটা রেকর্ডেড ক্লাস করো, একটা, জাস্ট একটা। তাহলে দেখবা নেক্সট কয়েকদিনের মধ্যেই কয়েকটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 2 মাসের মধ্যে দেখবা 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ওদিক থেকেও এদিকেও শেষ হবে। জি ভাই, আর কি বলতেছিলাম যে ওই চ্যাপ্টারে কোনো বেসিক লাগবে নাকি চ্যাপ্টার পড়ার জন্য? চ্যাপ্টার এইটের ডেফিনেটলি বেসিক লাগবে, কিন্তু আমার তো একটা মানে আমার নিজের একটা খারাপ স্বভাব আছে, আমি কিছু কথা চাইলে নাও বলতে পারি, কিন্তু তারপরেও আমি সবসময় যখন যে টপিক পড়াই ওখানে সবগুলো বেসিক বলি। আগে যদি নাও পড়ে থাকো ইটস ওকে, এখন তুমি জিরো বেসিক থেকেও এগুলো কভার করতে পারবে। কিন্তু কথা হচ্ছে আজকে ক্লাসটা করলাম, ক্লাস শেষ করে আমি বই পড়বো, ক্লাস শেষ করে আমি আমার নোটসটা দেখবো একটু, ক্লাস শেষ করে আমি স্লাইডটা আরেকবার চেক দিব, তাইলেই পড়ালেখাগুলো মনে থাকবে। আগে বেসিক নাও থাকুক কোনো সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আর কোনো কোশ্চেন আছে কাউরে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই দুধ তো কলার জন্য পদার্থ, সেক্ষেত্রে দুধে তো পানি মিক্সার করলে পানি মিক্স তলানি তো পড়ে না। আচ্ছা, এখন ব্যাপার হইতেছে যে দানার সাইজ। হ্যাঁ, তুমি আমারে বলো তো, তুমি জাস্ট ভাবো যে দুধগুলাকে দইয়ে পরিণত করো। হ্যাঁ, দই কি বড় বড় জমাট জমাট পিণ্ড 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 না ছোট ছোট? বলো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? দুধের কথা বাদ দাও, দুধ থেকে দইয়ের কথা বলো। তুমি এখন এই দইগুলো পানিতে দিলে ওগুলো কি পানির সাথে একবার মিশে মিশে যায়? আসলে কি মেশে না, মেশে না। তুমি হয়তো বা নিজ চোখে দেখতে পাইতেছো মিশে গেছে, কিন্তু তুমি এটা মাইক্রোস্কোপের নিচে যাও, গিয়ে দেখবে মেশে নাই। দুধের কণা মানে দুধে থাকা যে প্রোটিন, এগুলো মেশে না। প্রোটিন কলয়েড, বুঝছো? দুধের মধ্যে যে কলয়েডগুলো থাকে এগুলো মেশে না। দুধের মধ্যে যে থাকে তার নাম হচ্ছে কেসিন। দুধে যে প্রোটিন থাকে তার নাম কেসিন। কেসিন কিন্তু কলয়েড, প্রোটিনই কলয়েড। প্রোটিন কখনো পানিতে মেশে না। আরো সহজ করে বলি আমি, এটা শুধু মনে রাখো যে খালি চোখে মনে হচ্ছে দুধ পানিতে মিশতেছে, কিন্তু দুধ পানিতে মেশে না। এবার বুঝছো? জি ভাইয়া বলছি। ওকে, ঠিক আছে। ওই যে এখন আদিত্য কাজে জিজ্ঞেস করতেছে দুধে বলো বলো। ভাই একটা প্রশ্ন ছিল, যেটা আপনি বলছিলেন সেন্সারের সাথে বিনিময় হবে, এগুলো থেকে আমরা আরেকটা কথা অ্যাড করতে পারি কিনা, যে উদ্ভিদ কোষটা মূলত নিউট্রাল থাকতে চাইবে, যেমন ক্যাটায়ন যদি আমরা প্রবেশ করি সাথে অ্যানায়ন প্রবেশ হচ্ছে, প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্টের ক্ষেত্রে, আর আয়ন বিনিময়ের ক্ষেত্রে ক্যাটায়ন বের করলে সাথে একটা ক্যাটায়ন প্রবেশ করাচ্ছি। মানে দিন শেষে এমনটা হচ্ছে কিনা যে যাই করি এটা হলো নিউট্রাল হওয়ার জন্য কাজটা হচ্ছে। না, কোষের মধ্যে তুমি ইলেকট্রিক্যাল চার্জের পার্থক্য যদি ক্রিয়েট করো, কোষের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি হবে। আর যদি ইলেকট্রিসিটি তৈরি হয়, মানে চার্জের পার্থক্য যদি তৈরি হয়, তাহলে কোষের কিন্তু বাকি যে ক্রিয়া বিক্রিয়াগুলো আছে সবগুলো হ্যাম্পার্ড হয়ে যাবে। মানুষের কোষের ক্ষেত্রেও কিন্তু সেম। আমাদের হার্টের কোষগুলা, পেশি কোষগুলা, ওগুলোর ভেতরেও কিন্তু সেম নিউট্রাল থাকবে, কিন্তু যখন হার্টে উদ্দীপনা লাগে বিট দেওয়ার জন্য, ওরা কিন্তু চার্জের পার্থক্য ক্রিয়েট করে, কোনো আয়ন বের করে দেয়, কোনো আয়ন ভেতরে ঢোকায় ইলেকট্রিসিটি তৈরি করে, তখন তারা কাজ করে। তাহলে উদ্ভিদ কোষও যদি কখনো চায় যে আমার এখানে একটু ইলেকট্রিসিটি লাগবে, উদ্ভিদ কোষে তখন কিন্তু ওখানে ইলেকট্রিক্যাল চার্জের পার্থক্য ক্রিয়েট করে ইলেকট্রিসিটি তৈরি করে। তো তুমি যে কোনোভাবে এটা বলতে পারো, তুমি শুধু এটা মাথায় রাখবা যে আমার একমাত্র টার্গেট থাকবে সক্রিয় প্রসেস হোক আর নিষ্ক্রিয় প্রসেস হোক, কোষের ভেতরে আমি যাই প্রবেশ করাই না কেন নিউট্রাল রাখতে হবে। আইদার বের করে দিয়ে আরেকটা নিয়ে আসবো, কিংবা যদি পজিটিভ একটা নিয়ে আসি, কোনো কিছু বের করার সুযোগ না থাকে, একটা নেগেটিভ এনে ভেতরে ঢোকাবো পজিটিভের সাথে, তাহলে তো নেট চার্জ জিরো থাকতেছে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, শেষ। আমরা আর কোনো কোশ্চেন নিব না। আর মুহিব, ওদের নেক্সট ক্লাস কবে?
নেক্সট ক্লাস কি বন্ধ আছে নাকি? আচ্ছা, আমি তো হচ্ছে ইন্ডিয়া যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, তো সম্ভবত এরপরে একটা ক্লাস আমাদের মিস যাবে, সমস্যা নেই, আমি ওটা উঠাই নেব। আমাদের কিন্তু অলরেডি অর্ধেক সিলেবাস পার হয়ে গেছে, এই বড় বড় চ্যাপ্টারগুলো আমরা শেষ করে ফেলছি। তাহলে কোর্স নিয়ে তোমরা কখনো চিন্তা করো না, হ্যাঁ ভাই। কিছুদিন বন্ধ দেন ইয়ার চেঞ্জের। প্রিন্স হোসেন, হ্যাঁ ইয়ার চেঞ্জের বন্ধ দেওয়ার একটা দেখি সামনে সুযোগ পাই কিনা, ইয়ার চেঞ্জের বন্ধ দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।